আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্র্যাক এইচএসসি মেডিভার্সিটির হাইড্রা দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকে দ্বিতীয় পর্বের এই ক্লাসের মাধ্যমে তোমরা হাইড্রার বেশ কিছু টপিক সম্পর্কে জানতে পারবা। বিশেষ করে আমরা পূর্বের ক্লাসে হাইড্রার কিছু বেসিক তথ্য, বাহ্যিক গঠন, সেই সাথে এপিডার্মিসের গঠন, নিডোসাইট এবং নেমাটোসিস্টের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা হাইড্রার অন্তর্গঠন অর্থাৎ আমাদের যে অন্তীয় ত্বক বা গ্যাস্ট্রোভাস্কুলার যে ত্বক বা এন্ডোডার্মিস যেটাকে বলে সেটা নিয়ে আলোচনা করব, চলন নিয়ে কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট, এবং খাদ্য পরিপাক অর্থাৎ আজকের ক্লাসের টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমরা কালকে তোমাদেরকে অর্থাৎ আগের ক্লাসে তোমাদেরকে আমরা হাইড্রার নিডোসাইট এবং নেমাটোসিস নিয়ে বিশদ আলোচনা করেছি, তো এই নেমাটোসিস নিক্ষেপ কিভাবে হয়, আমরা কিভাবে আসলে এই নেমাটোসিস্টের মাধ্যমে নিক্ষেপের মাধ্যমে একটা শিকারী বস্তুকে শিকার হিসাবে ধরে সেটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা ইতিমধ্যে হাইড্রার নিডোসাইট সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়ে গেছো, তাই না? আগের ক্লাসে তোমরা হাইড্রার নিডোসাইট সম্পর্কে একটা ভালো আইডিয়া তোমরা কিন্তু অর্জন করেছো। তো আমরা যদি এখন তোমাদেরকে এই জিনিসটা একবার একটু দেখাই, ধরো হাইড্রার যে নিডোসাইট আছে সেই নিডোসাইটের ক্ষেত্রে কি হয় বা কি ঘটনাটা ঘটে সেটা নিয়ে চলো তোমাদের সাথে একটু আলোচনা করি। ওকে, তো তার আগে শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে আমাদের এই যে তথ্যগুলো, এই ক্লাসগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্যই করা। তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দিও। তো প্রথমে দেখো, আমরা কালকে তোমাদেরকে হাইড্রার নিডোসাইটের একটা গঠন এরকম দেখিয়েছিলাম, ঠিক আছে? এরকম একটা গঠন দেখিয়েছিলাম, এবং এর ভিতরে কি ছিল? এর ভিতরে এই যে এই জায়গাটাতে তোমার হচ্ছে নিডোসাইটের ভিতরে নেমাটোসিস্ট ছিল, তাই না? নেমাটোসিস্টের এই সূত্রগুলো পেঁচানো অবস্থায় ছিল, অপারকুলাম ঢাকনাগুলো ছিল। যা যা আগের দিনের ক্লাসের শেষের দিকে আমরা আলোচনা করেছিলাম সেই জিনিসগুলি আমরা আরেকবার একটু তোমাদেরকে দেখাচ্ছি। এটা অপারকুলাম ঢাকনা এবং সেই সাথে এদের নিডোসিল অর্থাৎ অর্থাৎ হাইড্রার এই যে যেটা বন্দুকের ট্রিগারের মতো নিডোসিল, এই অংশটা ছিল। এবং আমরা পুরোপুরি এখানে নেমাটোসিস্ট মানে নিডোসাইটটা আঁকবো না, জাস্ট একটা প্রাইমারি ভাবে তোমাদের সাথে আলোচনা করবো আর কি। একটা জিনিস খেয়াল করো, আমাদের এই নিডোসাইডের ভিতরে, ঠিক আছে, অভিস্রাবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করা শুরু করে। প্রথমে মনে করো একটা শিকারী বস্তু, ধরো একটা শিকারী বস্তু, ধরো এটা একটা শিকারী বস্তু, এই যে শিকারী বস্তু সে হচ্ছে এটাকে শিকার করবে। তো শিকার করতে সে কাছাকাছি আসছে, শিকারী বস্তুটা, এই যে শিকারী বস্তুটা কাছাকাছি আসছে, আসার পরে এর দেহ থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। কি নিঃসৃত হবে? কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। অবশ্যই প্রত্যেক প্রাণীর দেহ থেকে কিন্তু কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই রাসায়নিক পদার্থগুলো যখন আমাদের হাইড্রার যেহেতু এটা নিডোসাইট তো আর আলাদাভাবে থাকে না, নিডোসাইটগুলো আমরা কোথায় পাই? কোর্সিকার মধ্যে পাই। তো কোর্সিকার কাছাকাছি যখন এই শিকারী বস্তু বা প্রাণীটা আসে, তখন তার এই যে রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে শিকারী বস্তুর রাসায়নিক পদার্থ, ঠিক আছে? রাসায়নিক পদার্থ। তো শিকারী বস্তুর রাসায়নিক পদার্থ যখন পানির মাধ্যমে ভেসে ভেসে আস্তে আস্তে তোমার নিডোসাইটের কাছে আসে, এই নিডোসাইট জাস্ট রাসায়নিক পদার্থটা, এই রাসায়নিক পদার্থগুলো যখন আস্তে আস্তে পানির মাধ্যমে এই নিডোসাইটের কাছে আসে, এই যে কাছে আসলো, এই নিডোসাইটের কাছে আসার সাথে সাথে যেহেতু হাইড্রা পানির নিচে অবস্থান করে, তো ভিতরে অবস্থান করে, পানির ভিতরে অবস্থান করে, অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করতে শুরু করে। অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় কি করতে শুরু করে? পানি প্রবেশ করতে শুরু করে। এই যে এইভাবে পানি প্রবেশ করতে শুরু করে, অর্থাৎ আবরণকে ভেদ করে হাইড্রার এই যে বাইরে যে দ্বিস্তর আবরণ ছিল নিডোসাইডের ভিতরে, সেই নিডোসাইডের ভিতরে পানি প্রবেশ করতে শুরু করে। এই যে পানি আস্তে আস্তে প্রবেশ করে, তাহলে এটা হচ্ছে পানি, H2O, তাই না? পানি। এই যে রাসায়নিক পদার্থের কারণে, একটা শিকারী বস্তুর রাসায়নিক পদার্থের কারণে নিডোসাইডের আবরণকে ভেদ করে, এটা হচ্ছে অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায়। কোন অভিস্রাবণ প্রক্রিয়ায়? অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায়। অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় পানি প্রবেশগুলো শুরু করে। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন পানি প্রবেশ করবে, সেটার পিছনে কারণটা কি? এই যে অন্ত অভিস্রাবণ প্রক্রিয়ায় পানিগুলো প্রবেশ করে, এটার কারণ হচ্ছে এই যে ভিতরে যে থলি, যেই জায়গায় আসলে আমাদের নিডোসাইটের নেমাটোসিস্টটা অর্থাৎ যেই বুলেটের মতো অংশ আমরা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, সেই জন্য আগে বলে রাখি যে তোমরা সবসময় যদি এরকম হয় যে ধরো হঠাৎ করে আজকে আপলোড দেওয়া হয়েছে ভিডিও, তোমরা এই দ্বিতীয় পর্ব থেকে ক্লাস করতেছো, তোমাদের রিকোয়েস্ট করবো যারা এরকম আছো যে একেবারে এই দ্বিতীয় পর্বে ক্লাস করেছি, তাদেরকে বলবো যে এই প্লে লিস্টেই ক্র্যাক এইচএসসি মেডি বা ভার্সিটির এই প্লে লিস্টে যে প্রথম ক্লাসটা আছে এটা করে নিয়ম মাফিক ক্লাসগুলো করবা। তাহলে হঠাৎ করে তুমি যে কোনো একটা পর্বে ক্লাস করলে একটু থতমত খেয়ে যাবে যে কি বলতিছে, এই জায়গাটা তো বুঝতেছি না। কারণ আমরা প্রথম ক্লাসের সাথে
পরের ক্লাসের, তারপরের ক্লাসের সাথে তারপরের ক্লাসের কিন্তু কিছু না কিছু রিলেশন বলি, যেহেতু প্রত্যেকটা টপিকের সাথে একটা টপিকের একটা মিল আছে। তো তোমরা সবাই জানো যে নিডোসাইটের ভিতরে যে নেমাটোসিস্ট আছে, এই নেমাটোসিস্টকে বাইরে বের করতে হবে, রকেটের মতো উৎক্ষেপণ করতে হবে। তাহলে ভিতর থেকে একটা চাপ দিতে হবে। সেই চাপ দেওয়ার প্রক্রিয়াটা করবে হচ্ছে পানি। কারণ যত বেশি পানি এই থলির ভিতরে, এই যে মাঝখানের এই থলির ভিতরে জমা হতে থাকে, তত ভিতর থেকে একটা প্রেসার তৈরি করে যাতে নিডোসিল মানে এই যে নেমাটোসিস্টটা বাইরে বের হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি না। যখনই শিকারী বস্তুটা, এই যে শিকারী বস্তুটা এই নিডোসিলকে স্পর্শ করে, এই অংশটার নাম আমরা তোমাদেরকে কি বলেছিলাম? নিডোসিল, যেটা হচ্ছে বন্দুকের ট্রিগারের মতো। নিডোসিল, এই নিডোসিলকে স্পর্শ করে। তোমরা সবাই জানো যে নিডোসিলকে স্পর্শ করা মানে হচ্ছে, এইটার নাম ছিল অপারকুলাম, তাই না? অপারকুলাম যেটা হচ্ছে আমাদের নেমাটোসিস্টকে ঢেকে রেখেছে। এই যে অপারকুলামটা, এটা হচ্ছে খুলে যায়। কিন্তু এই পদার্থটা, অর্থাৎ এই প্রাণীটা, হাইড্রা যে খাদ্য হিসাবে গ্রহণ করে, এই প্রাণীটা নিডোসিল স্পর্শ করার আগেই কিন্তু অন্তঃবিস্তার, মানে ওই প্রাণীটা কাছাকাছি আসার আগেই হাইড্রা সতর্ক হয়ে যায়, এবং সতর্ক হওয়ার কারণে পানি প্রবেশ করতে থাকে। পানি প্রবেশের পাশাপাশি এই থলির ভিতরে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় থলির ভিতরে। এই রাসায়নিক পদার্থগুলো চাপ দিতে কাজ করে থাকে। এই রাসায়নিক পদার্থগুলোর নাম হচ্ছে, এর নাম কি? পলিগামা গ্লুটামেট। অর্থাৎ যখনই, এখনো কিন্তু শিকারটা নিডোসিলকে ধরো স্পর্শ করেনি, জাস্ট কাছাকাছি আসছে, এবং কাছাকাছি আসার কারণে, সতর্কর কারণে পানি অলরেডি প্রবেশ করা শুরু করেছে। পানির পাশাপাশি এই নিডোসাইটের থলির ভিতরে পলিগামা গ্লুটামেট নিঃসৃত হয়, গ্লুটামেট নিঃসৃত হয়, ঠিক আছে? পলিগামা গ্লুটামেট নিঃসৃত হয়। এই রাসায়নিক পদার্থ নেমাটোসিস্টকে বের করতে সাহায্য করে। কিন্তু যখন ভাইয়া, সাপোজ আপনি যে বললেন যে যখন এই শিকারী বস্তুটা নিডোসিলকে স্পর্শ করবে, তখন এই অপারকুলামটা খুলে যাবে। আর অপারকুলামটা যখনই খুলে যাবে, এই অপারকুলামটা যখনই খুলে যাবে, তখনই যেহেতু এই জায়গায় একটা ঢাকনার মতো, এই ঢাকনা খুলে যাওয়ার কারণে এদিক থেকে সজোরে পানি প্রবেশ করা শুরু করবে। এই ফাঁকা জায়গা দিয়ে সজোরে পানি প্রবেশ করা শুরু করবে। যখন খুব দ্রুত পানি এর ভিতরে প্রবেশ করতে থাকবে, এই যে খুব দ্রুত পানি এর ভিতরে প্রবেশ করতে থাকবে, তখন পানি কি করবে? এই যে ভিতর থেকে প্রবেশ করার কারণে, এই যে পানি ভিতরে প্রবেশ করার কারণে পানি দেখো নিজেই একটা চাপ তৈরি করবে। এই যে পানি নিজেই একটা চাপ তৈরি করবে। এই পানিগুলো ভিতরে প্রবেশ করার কারণে পানি ভিতর থেকে একটা চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করে নিডোসিল মানে নেমাটোসিস্টকে বাইরে বের করে দিবে। এবং নেমাটোসিস্টকে যখন বের করে দেয়, এই নেমাটোসিস্টের সূত্রক তখন এই শিকারী বস্তুটাকে ধরে ফেলে। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে দেখো ছবির মধ্যে এটা একটা হাইড্রা, এই হাইড্রার মধ্যে এটা হচ্ছে টেন্টিকলস বা কোর্সিকা। কোর্সিকার একটা বড় করে অংশ দেখতে পাচ্ছ, এখানে নিডোসাইট বা নেমাটোসিস্ট থাকে। যখন শিকারী বস্তু এই কোর্সিকার কাছাকাছি আসে, তখন এই ঘটনাটা ঘটে। তাহলে আমরা কিভাবে বলবো? দেখো আরেকটু ভালো করে খেয়াল করো, যে প্রথমত যখনই আমাদের এই শিকারী বস্তুটা আসে, এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া যে কোনো শিকারী প্রাণী, মানে ওর দেহের থেকে আকারে ছোট, এরকম যে কোনো প্রাণীকেই কেউ আসলে খাদ্য হিসেবে গ্রহণ করে? আর সেই যে রাসায়নিক পদার্থের কথা বললেন, সেই রাসায়নিক পদার্থটা আসলে কি, মানে কোন রাসায়নিক পদার্থ যেই রাসায়নিক পদার্থের কারণে আস্তে আস্তে নিডোসাইডের বা ভিতরে পানি প্রবেশ করতে থাকে? এই যে রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় না, এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে গ্লুটাথিয়ন। অর্থাৎ যে সকল প্রাণীর মধ্যে এই গ্লুটাথিয়ন এই রাসায়নিক পদার্থটা থাকবে, এই যে গ্লুটাথিয়ন এই রাসায়নিক পদার্থটা থাকবে, এই গ্লুটাথিয়ন রাসায়নিক পদার্থগুলোই প্রাণী দেহ থেকে নিঃসৃত হয়, এবং নিঃসৃত হলেই অটোমেটিক্যালি, অর্থাৎ সক্রিয়ভাবে পানি এই যে নিডোসাইটের যে আবরণ আছে, এই আবরণকে ভেদ করে এই থলির ভিতর জমা হতে থাকে। কিন্তু এটা পর্যাপ্ত না, যতটুকু পানি প্রয়োজন হয় এটা আস্তে আস্তে থলির ভিতরে জমা হতে থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। কিন্তু এবং সেই সাথে নিডোসাইটের ভিতরে আরেকটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যার নাম হচ্ছে পলিগামা গ্লুটামেট। এই পলিগামা গ্লুটামেট এবং ভিতরে যে পানি, এরা একত্রে স্বয়ংক্রিয়ভাবে এই নেমাটোসিস্ট, এই ভিতরে নেমাটোসিস্টকে বাইরে বের করতে সাহায্য করে। তো এখন দেখো, শিকার প্রাণীটা নিডোসাইডের কাছাকাছি আসার পরে, যেটা এখনো নিডোসিলকে স্পর্শ করে না, নিডোসাইডের যে বন্দুকের ট্রিগার নিডোসিলকে স্পর্শ করেনি, তার আগেই পানি প্রবেশ করে এবং পলিগামা গ্লুটামেট নিঃসৃত হয়। কিন্তু এই পলিগামা গ্লুটামেট আর পানি যে নিঃসৃত হচ্ছে বা প্রবেশ করতেছে, এটা এনাফ না, যথেষ্ট না, কারণ আরো চাপ দরকার। এই জন্য শিকারী প্রাণী কি করে? ভুলক্রমে নিডোসাইটের এই যে অংশটা দেখতে পাচ্ছ, নিডোসিল, যেটাকে বন্দুকের ট্রিগারের মতো চিন্তা করা হয়, এইটাকে যখন স্পর্শ করে, আর এটা স্পর্শ করার সাথে সাথে এই অপারকুলাম ঢাকনাটা খুলে যায়।
যখনই অপারকুলাম ঢাকনাটা খুলে যাবে, যেহেতু এরা পানির মধ্যে থাকে, তাহলে এই ঢাকনার ভিতর দিয়ে জোরে জোরে পানি ভিতরে প্রবেশ করতে থাকে। আগে থেকেই পানি দ্বারা একটু পূর্ণ ছিল, এখন অটোমেটিক্যালি আরো পানি প্রবেশ করার কারণে পানিগুলো ভিতরে ঢুকে নিচের থেকে চাপ প্রয়োগ করে। আর যখনই নিচের থেকে চাপ প্রয়োগ করে, তখন আস্তে করে এই যে নেমাটোসিস্ট আছে এটা বাইরে বের হয়ে যায়, আর বাইরে বের হয়ে এটাকে খপ করে ধরে ফেলে। এই হচ্ছে সূত্র নিক্ষেপের কৌশল। মনে রাখবা, প্রায় 48 ঘন্টা পর পর, মানে এটা যখন একবার নিঃসৃত হয়, এটা আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারে না। এই নিডোসাইট বা নেমাটোসিস্ট একবার নিঃসৃত হলে সেটাকে আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারে না। সেটা শিকারী বস্তুকে পেঁচায় ধরে ফেলে এবং পরবর্তীতে যখন সে খাবার হিসাবে গ্রহণ করে ভিতরে যায়, নিডোসিলকে একসাথে নিয়ে বা নেমাটোসিস্টকে নিয়ে সে শিকারী বস্তু সহ পেঁচায় ভিতরে তার মধ্যে ডাইজেস্ট বা পরিপাক করে। তাহলে যেই জায়গাটাতে নিডোসাইট ছিল বা নেমাটোসিস্ট ছিল, তার একটা আবার পূরণ করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। তো মনে রাখবা, প্রায় 48 ঘন্টা পর পর, 48 ঘন্টা পর পর তোমার হচ্ছে নতুন নিডোসাইট তৈরি হয়, নতুন নিডোসাইট তৈরি হয়। তাহলে নিডোসাইট কখন তৈরি হবে? 48 ঘন্টা পর পর তৈরি হবে। এই যে 48 ঘন্টা পর পর নতুন নিডোসাইট তৈরি হবে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। কথা বুঝতে পারছো? এই নতুন নিডোসাইট গুলো 48 ঘন্টা পর পর তৈরি হয়, এবং এক্ষেত্রেও মনে রাখবা, দেহের যে কোনো অংশ তৈরি করতে কে সাহায্য করে? ইন্টারস্টিশিয়াল কোষ সাহায্য করে। তাহলে এখন আমরা এই যে নিডোসাইডের যে সূত্র নিক্ষেপের কৌশল, এই জিনিসটা আমরা তোমাদেরকে এখানে এক্সপ্লেইন করলাম যে কিভাবে আসলে নিডোসাইডের সূত্র নিক্ষেপ হলো। এখন আমরা তোমাদের সাথে হাইড্রার এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের কোষ নিয়ে কথা বলবো। তোমরা টেনশন করো না, চিন্তা করতে পারো। ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এপিডার্মিসে প্রায় 7টা কোষ ছিল, এন্ডোডার্মিসে 5টা কোষ ছিল, এবং সেই সময় একটা কথাও বলেছি, যারা ফার্স্ট ক্লাস করেছে তাদের জন্য আবারও বলছি, এপিডার্মিস এন্ডোডার্মিসের সব কোষই সেম, বরঞ্চ এপিডার্মিসে 2টা কোষ এক্সট্রা থাকে, এন্ডোডার্মিসে থাকে না। এবং ধরো এপিডার্মিসে সংবেদী কোষ আছে, স্নায়ু কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এন্ডোডার্মিসের ক্ষেত্রেও সংবেদী কোষ, স্নায়ু কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষ আছে। এপিডার্মিসে যা যা কাজ করেছে এন্ডোডার্মিসে সেম সেম কাজ করবে। তার মানে আমরা এখানে এই 3টা কোষ নিয়ে কথা বলবো না। এপিডার্মিসেও গ্রন্থি কোষ ছিল, এখানেও গ্রন্থি কোষ আছে, বাট ওই গ্রন্থি কোষ আর এই গ্রন্থি কোষের মধ্যে একটু পার্থক্য আছে। এপিডার্মিসে যেটা পেশি আবরণী কোষ ছিল, এন্ডোডার্মিসের ক্ষেত্রে সেই কোষটার নাম হয়ে গেছে পুষ্টিকোষ। আর পুষ্টিকোষ যেহেতু খাদ্য পরিপাকে সাহায্য করে, আর পেশি আবরণী কোষ আবরণ বা পেশির মতো সাহায্য করে, তাই দুজনের কাছে একটু ডিফারেন্ট। এই ডিফারেন্টের কারণে আমরা পেশি আবরণ মানে পুষ্টিকোষ এবং গ্রন্থি কোষের পার্থক্যটা তোমাদের এখানে তুলে ধরবো, দেখাবো যে কি কি কাজ করে। সর্বপ্রথম দেখো, এখানে একটা প্রশ্ন জাগে, সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, এই যে এন্ডোডার্মিস, এন্ডো শব্দের অর্থ কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে, তাই না? এন্ডো মানে হচ্ছে ভিতরে, আর ডার্মিস মানে হচ্ছে ত্বক, অর্থাৎ ভিতরের ত্বক। এই ভিতরের ত্বক তো ঠিক আছে, এটা তো আমরা নর্মাল ব্যাখ্যা করলাম শব্দটা, কিন্তু এই এন্ডোডার্মিসের আরেকটা সুন্দর নাম আছে, যেই নামটারও এক্সপ্লেনেশন তোমাদের অনেক সময় জানতে চায়, যে নামটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্যাস্ট্রোডার্মিস যে নামটা আছে, গ্যাস্ট্রোডার্মিস, এই গ্যাস্ট্রোডার্মিস কেন বলা হলো? ডার্মিস মানে তো ত্বক। মাথায় রাখবা, বায়োলজিক্যাল ভাষায় কিছু শব্দ আছে, এই শব্দগুলো ইউজ করলে না একটা নির্দিষ্ট কাজকে বোঝায়। যেমন এই যে গ্যাস্ট্রো শব্দটা ইউজ করা হয়েছে, এই গ্যাস্ট্রো শব্দের অর্থ হচ্ছে পরিপাক। যেমন ধরো পালমোনারি, যদি এরকম শব্দটা ইউজ করা হতো পালমোনারি, তাহলে বুঝতে হতো যে ফুসফুস রিলেটেড। যেমন কার্ডিয়াক এরকম শব্দটা ইউজ করলে বুঝতে হতো হৃৎপিণ্ড রিলেটেড। তেমনি এই গ্যাস্ট্রোডার্মিস বা গ্যাস্ট্রোভাস্কুলার এরকম যদি কোনো শব্দ পাও, তাহলে বুঝবে হচ্ছে পরিপাক। যেহেতু এই এন্ডোডার্মিসের মধ্যে মেইন যে কোষটা, যেটা নাম আমরা বললাম পুষ্টিকোষ, সেই কোষটা খাদ্য পরিপাকে সাহায্য করে, এই কারণে এর নাম হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। তো সর্বপ্রথম আমরা পুষ্টিকোষ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কোন কোষ নিয়ে কথা বলবো? পুষ্টিকোষ। ঠিক আছে, পুষ্টিকোষ। পুষ্টিকোষ পেশি আবরণী কোষের মতোই একটা কোষ, যেটার নাম হচ্ছে পুষ্টিকোষ। ফাইন, পুষ্টিকোষ। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে পেশি আবরণী কোষের মতো যে পুষ্টিকোষ, এই পুষ্টিকোষ আমাদের কি কি ভূমিকা পালন করে ভালো করে খেয়াল করে দেখো। ঠিক আছে, পুষ্টিকোষ মেইনলি ওদের সবচেয়ে বড় কোষ, এবং এখানে হচ্ছে 2 ধরনের কোষ থাকে। এক পুষ্টিকোষ থাকে হচ্ছে, একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ, ফ্লাজেলা যুক্ত কোষ বা ফ্লাজেলা কোষ বলা হয়। আরেকটা কোষ আছে ফ্লাজেলা কোষ বাদে, সেটার নাম হচ্ছে ক্ষণপদীয় কোষ। 2 নম্বর কোষের নাম কি? ক্ষণপদীয় কোষ। ঠিক আছে, ক্ষণপদীয় কোষ। তাহলে পুষ্টিকোষ, আর এটাকে কি বললাম? ক্ষণপদীয় কোষ।
এই যে দুটা কোষের কথা বললাম, এই দুটা কোষটা একটু মাথার মধ্যে রাখতে হবে। এখন খেয়াল করো, আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ একটু অস্পষ্ট মনে হচ্ছে। এই যে সংবেদী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, আগেই বলেছি যে এই কোষগুলোর কাজ আগের কোষের মতোই, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ এর যে কোনো কোষের যদি ক্ষতিস্থান পূরণ বা নতুন করে তৈরি করা দরকার এর ক্ষেত্রে করে। সংবেদী কোষ এই অভ্যন্তরীণ যদি কোনো উদ্দীপনা পরিবহন করা দরকার সেক্ষেত্রে করে। স্নায়ু কোষ এরকম করে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে কোষটা, এই যে এই কোষটা হচ্ছে মূলত ক্ষণপদীয় কোষ। ক্ষণপদীয় কেন নাম দেওয়া হয়েছে? ছোট ছোট পা তৈরি হয়, অর্থাৎ এই ক্ষণপদীয় কোষের কথা যদি বলা হয়, ক্ষণপদীয় কোষটা হচ্ছে এরকম টাইপের দেখতে, যে এরকম ছোট ছোট পা তৈরি হয়, যে এরকম ছোট ছোট পা তৈরি হয়। ঠিক আছে, এই যে ছোট ছোট পা তৈরি হয়, এই যে ছোট ছোট ক্ষণপদীয় কোষের যে পা তৈরি হলো, এই যে পাটা, এই পায়ের জন্য এর নাম হচ্ছে ক্ষণপদীয় কোষ। এর কাজ কি আসলে? ক্ষণপদীয় কোষের কাজ কি, বা এই ক্ষণপদ তৈরি করে আসলে ও কি ভূমিকা পালন করে বা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমরা একটু পরে দেখবা যে যখন আমরা খাদ্য পরিপাক পড়াবো, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, এরকম ছোট ছোট খাদ্য উপাদান থাকবে। এই খাদ্য উপাদানগুলোকে ফ্যাগোসাইটোসিসের নাম তোমরা অনেকেই শুনেছো। আমাদের যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা যেমন আমাদের যে কোনো জীবাণুকে সুন্দর করে ঘিরে ধরে, ঘিরে তারপরে তার ভিতরে প্রবেশ করে, তেমন এই ক্ষণপদীয় কোষগুলি ছোট ছোট পায়ের মাধ্যমে এই যে খাদ্য উপাদানগুলো আছে এগুলোকে কি করে ভিতরে নিয়ে নেয়, যে ক্ষণপদের মাধ্যমে এগুলোকে ভিতরে নিয়ে নেয়। আর ফ্লাজেলীয় কোষ কোনটি? এই যে নিচের যে কোষটা দেখতে পাচ্ছ, নিচের এই কোষটার নাম হচ্ছে ফ্লাজেলীয় কোষ। এই যে এই কোষটাকে বলা হয় ফ্লাজেলীয় কোষ। মূলত 1 থেকে 4টা ফ্লাজেলা থাকে সুতার মতো। এই যে সামনের এই অংশটা হচ্ছে ফ্লাজেলা সমৃদ্ধ সুতার মতো অংশ, অর্থাৎ ফ্লাজেলীয় কোষ যদি তোমাদেরকে এখানে দেখাই, ফ্লাজেলীয় কোষটা কেমন হয়? তো ফ্লাজেলীয় কোষটা হচ্ছে নরমাল, এই যে ফ্লাজেলীয় কোষ, ঠিক আছে, এই যে ফ্লাজেলা, এই যে এগুলো হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা দিয়েও মূলত কি করে থাকে? খাদ্য উপাদানগুলোকে সে ভিতরের দিকে প্রবেশ করে। এই যে ফ্লাজেলা, ফ্লাজেলার মাধ্যমে ছোট ছোট খাদ্য উপাদানগুলো সে ভিতরের দিকে প্রবেশ করে। মূলত 1 থেকে 4টি ফ্লাজেলা কোষ থাকে, 1 থেকে 4টি ফ্লাজেলীয় কোষ থাকে। মেইনলি গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস খুব বেশি তোমাদের যে সৃজনশীলে আসবে বা আসার মতো এরকম না, সত্যি কথা বলতে। কিন্তু এই যে এন্ডোডার্মিসকে কেন গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, এই প্রশ্নটা 2 নম্বরে অনেকে আসে। বলবা যে যেহেতু এন্ডোডার্মিসে বা বলা হয় গ্যাস্ট্রোডার্মিস কেন, কারণ এন্ডোডার্মিস হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করে, তো এর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই পুষ্টিকোষের ভিতরে যে ফ্লাজেলীয় কোষ দেখলাম এবং ক্ষণপদীয় কোষ দেখলাম, এরা সবাই আসলে খাদ্য পরিপাকে সাহায্য করে। কোষের ভিতর ছোট ছোট ক্ষণপদ তৈরি হয়, তাই একে ক্ষণপদীয় কোষ বলে। আর ফ্লাজেলা থাকে বলে একে ফ্লাজেলীয় কোষ বলে। 1 থেকে 4টা ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার আসো আরেকটা কোষ নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যার নাম হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ, ঠিক আছে, গ্রন্থি কোষ। এই যে গ্রন্থি কোষ দেখতে পাচ্ছ, এই গ্রন্থি কোষেরও আবার 2 ধরনের কোষ আছে। গ্রন্থি কোষে কয় ধরনের কোষ আছে? 2 ধরনের কোষ আছে। একটা কোষের নাম হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ, মিউকাস ক্ষরণকারী কোষ, মিউকাস ক্ষরণকারী, ঠিক আছে, মিউকাস ক্ষরণকারী কোষ। আরেকটার নাম হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ, এনজাইম, ঠিক আছে, এনজাইম। দেখো আমাদের যে মানে এপিডার্মিসের যে গ্রন্থি কোষ ছিল, সেই গ্রন্থি কোষগুলো কিন্তু শুধুমাত্র মিউকাস ক্ষরণ করত, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করত, যা অন্য বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করত। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ গ্রন্থি কোষের ক্ষেত্রে মিউকাস ক্ষরণকারী কোষও মিউকাস ক্ষরণ করবে, সোজা বাংলা ভাষায় মিউকাস ক্ষরণ করবে, মিউকাস। আচ্ছা, মিউকাস ক্ষরণ করলে এখন প্রশ্ন হচ্ছে এইটা কি আবার ভিতরের ত্বক থেকে মূলত কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করবে এরকম কিছু না। এই যে মিউকাস শব্দটা, এই মিউকাস সব সময় কেমন হয় জানো? পিচ্ছিল হয়। কিরকম হবে ভাইয়া? পিচ্ছিল হবে। তোমরা দেখবা যে অনেক সময় আমরা যেমন যে কাশি দিই না, কাশি দিলে যেমন একটু আঠালো পিচ্ছিল হয়, এই পিচ্ছিল হয়। এই যে গ্রন্থি কোষ অর্থাৎ এন্ডোডার্মিসের যে গ্রন্থি কোষ, এই এন্ডোডার্মিসের গ্রন্থি কোষও মিউকাস ক্ষরণ করবে। বাট এই মিউকাস যেহেতু বেশি পিচ্ছিল, এটা যদি মুখের চারপাশে থাকে, মানে মুখের চারপাশে যদি এই গ্রন্থি কোষগুলো থাকে, তাহলে খাদ্য ভিতরের দিকে প্রবেশ করতে সাহায্য করে। তার মানে এই মিউকাস কি করতে সাহায্য করবে? খাদ্য গলাধকরণে সাহায্য করবে। একটা পয়েন্ট হচ্ছে খাদ্য খাদ্য গলাধকরণে সাহায্য করবে, ঠিক আছে, গলাধকরণে সাহায্য করবে, গলাধকরণ। তাহলে খাদ্য গলাধকরণে মূলত সাহায্য করে, খাবার গিলতে ভিতরে সাহায্য করে। পাশাপাশি ধরো খাদ্য গলাধকরণের পাশাপাশি যদি খাবারকে আরো পরিপাক করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও মূলত খাদ্য পরিপাকেও এ কখনো কখনো ভূমিকা পালন করে। মেইনলি ভূমিকা পালন করে মুখ থেকে খাদ্য পরিপাকের ক্ষেত্রে, মানে গলাধকরণের ক্ষেত্রে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রন্থি কোষ এখানে দুই ধরনের হয়, একটা মিউকাস ক্ষরণকারী, একটা এনজাইম ক্ষরণকারী। মিউকাস যেটা আছে সেই মিউকাসটা এন্ডোডার্মিসের ক্ষেত্রে পিচ্ছিল থাকে এবং যা খাদ্য গলাধকরণ বা খাবার প্রবেশ করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী। এনজাইম ক্ষরণকারী কোষের ক্ষেত্রে সোজা বাংলা ভাষা, এটা নিয়ে এখানে ব্যাখ্যা দিব না, কারণ ব্যাখ্যা দিব না এই কারণে, এটার ব্যাখ্যা আমরা একটু পরে দিব। এনজাইম ক্ষরণকারী কোষ সোজা বাংলা ভাষায় এনজাইম ক্ষরণ করবে, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই এনজাইমগুলো ক্ষরণ করবে। ঠিক আছে, এই এনজাইম ক্ষরণ করে থাকে। তো এই এনজাইম ক্ষরণ করবে, এই জন্য একে এনজাইম ক্ষরণ করবে, এই জন্য একে এনজাইম ক্ষরণকারী কোষ বলে। আমরা একটু পরে যখন তোমাদের খাদ্য পরিপাক পড়াবো তখনই দেখতে পারবা যে এই কোষগুলো কি কি ধরনের এনজাইম ক্ষরণ করছে। এটা খুবই সিম্পল পড়া, অর্থাৎ এন্ডোডার্মিসের এই দুটা কোষ নিয়ে তোমাদের একটু জানা অত্যন্ত জরুরি প্রয়োজন। আদারওয়াইজ এরকম কোনো প্রশ্ন এখান থেকে আসে না, আমরা যেহেতু অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াচ্ছি। এই প্রশ্নটা আসতে পারে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। তার মানে এপিডার্মিস আমরা যেহেতু আগের ক্লাসে আজকে গ্যাস্ট্রোডার্মিসের কথা বললাম, তো দেখো দুইটার ক্ষেত্রে বলছে যে এপিডার্মিস ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় আর গ্যাস্ট্রোডার্মিস এন্ডোডার্ম থেকে উৎপন্ন হবে। খুবই সোজা বিষয়। পুষ্টিকোষ তোমরা সরাসরি লিখতে পারো যে এপিডার্মিসে পুষ্টিকোষ নেই, গ্যাস্ট্রোডার্মিসে পুষ্টিকোষ আছে, এক কথাই শেষ করে দিবে, এত কথা বলার দরকার নেই। কিউটিকল, কিউটিকলটা আমরা এপিডার্মিসে দেখেছিলাম পেশি আবরণী কোষের চারপাশে বাইরে ছিল, আর গ্যাস্ট্রোডার্মিসে এখানে কোনো জায়গায় কিউটিকলের কথা বলা হয়নি। নিউরোসাইট, নিউরোসাইট শুধুমাত্র এপিডার্মিসের কোষগুলোতেই উপস্থিত, কারণ আমরা জানি এপিডার্মিসের 7টা কোষের মধ্যে অন্যতম কোষ হচ্ছে নিউরোসাইট, কিন্তু এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে নিউরোসাইট বলে কোনো কিছু ছিল না। জননাঙ্গ এবং মুকুল সেম কথা, জননাঙ্গ ও মুকুলও এপিডার্মিসেরই কোষ, কিন্তু গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসে থাকে না। সর্বশেষ কাজ, দেহের বাইরে থেকে ভিতরের অংশকে রক্ষা করা, আর গ্যাস্ট্রোডার্মিসের প্রধান কাজ হচ্ছে খাদ্য পরিপাক এবং শোষণ করতে সাহায্য করা। খুবই সিম্পল, তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ধারণা করে চিন্তা করে তুমি এটা অ্যান্সার করতে পারবে। কথা কি বুঝতে পেরেছো? তো এটা আমরা দেখবো, এটা মেইনলি মনে রাখো যে এটা পরীক্ষায় আসলেও 2 নম্বরে অর্থাৎ ক্ষয়ে অথবা 4 নম্বরের জন্য অর্থাৎ ঘয়ের জন্য আসতে পারে। এটা মাথায় রাখবো আমরা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই আমরা পড়বো, সুন্দর করে পড়বো। চলো আমরা এখন তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো যার নাম হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন কি? সিলেন্টেরন মূলত ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যে দেখা যায়। কাদের মধ্যে দেখা যাবে? এটা মূলত দ্বিস্তরী যে প্রাণীগুলো আছে অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যে দেখা যায়। ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের মধ্যে এটা তুমি দেখতে পারবা। তাহলে সিলেন্টেরন হচ্ছে দুই স্তরে, যাদের ভ্রূণ স্তর দুইটা, একটোডার্ম এবং এন্ডোডার্ম, তাদের মধ্যে এটা দেখা যাবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ের মধ্যে এই ছবিটা আছে। আমি আরেকটা ছবি সুন্দর করে আঁকি তাহলে আরেকটু বেটার হবে। ধরো এটা হচ্ছে হাইড্রা, এটা হচ্ছে হাইড্রার ভিতরের অংশ পদচাকতি, এবং যে কোর্শিকা থাকার কথা সেই কোর্শিকাগুলো এখানে আছে, যে এগুলো হচ্ছে কোর্শিকা। ধরো এগুলো হচ্ছে কোর্শিকা, আর এই জায়গা হচ্ছে মুখছিদ্র। দেখো খেয়াল করো, এটা হচ্ছে মুখছিদ্র, তাই না? এই যে মুখছিদ্র, এই মুখছিদ্র থেকে, এই যে মুখছিদ্র থেকে হাইড্রার ভিতরে, এই যে মুখছিদ্র থেকে হাইড্রার ভিতরের অংশ, ঠিক আছে, এই যে হাইড্রার ভিতরের অংশ, এই যে মুখছিদ্র থেকে হাইড্রার যে ভিতরের অংশ আছে, এই ভিতরের অংশগুলো তোমাদেরকে একটু বর্ণনা করতে হবে। এই যে দেখো, ঠিক আছে, এই যে এই অংশটাকে আমরা বলে থাকি সিলেন্টেরন। এটাকে আমরা কি বলবো? সিলেন্টেরন বলবো। এটা কথা মনে রাখবে। চারপাশে এই যে সবুজ অংশ যেটা আছে, এগুলো একটু চিনা লাগবে। কারণ কেন চিনা লাগবে? যেহেতু আমরা এর পরেই তোমাদেরকে খাদ্য পরিপাক পড়াবো। তো এই যে বাইরের যে ত্বক, এটাকে আমরা মূলত বলছি হচ্ছে এপিডার্মিস। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে এপিডার্মিস, তাই না? আর এই যে ভিতরের যে ত্বকগুলো আছে, এই যে ভিতরের যে কোষ বা ত্বক, এইটাকে আমরা বলে থাকি এন্ডোডার্মিস। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি এন্ডোডার্মিস, ঠিক আছে, এন্ডোডার্মিস। এপিডার্মিস একটা, আর একটা হচ্ছে এন্ডোডার্মিস। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এপিডার্মিস এন্ডোডার্মিসের মাঝখানে যে ফাঁকা জায়গায়, যে এই যে ফাঁকা গহ্বর, এই ফাঁকা গহ্বরটাকে আমরা বলে আছি, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সিলেন্টেরন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সিলেন্টেরন, ঠিক আছে, সিলেন্টেরন। এই ফাঁকা গহ্বরটাকে আমরা কি বলবো? এই ফাঁকা গহ্বরটাকে আমরা বলবো হচ্ছে সিলেন্টেরন। একটা জিনিস খেয়াল করো, এই সিলেন্টেরন, এটার আরেকটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটার ব্যাখ্যাটা আমরা তোমাদেরকে দিব। আরো কিছু নাম আছে, সেটাও বলছি। গ্যাস্ট্রোভাস্কুলার, আমি নামগুলো লিখে ফেলি। ভাস্কুলার গহ্বর, ঠিক আছে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক। সবগুলোর নামই আমি এখন তোমাদেরকে এক্সপ্লেইন দেব। ব্লাইন্ড গার্ড বা এটাকে আমরা ব্লাইন্ড
স্যাকও বলি, দন্তে স একার ক, বা ইংলিশে এটাকে বলা হয় SAC, স্যাক। আচ্ছা, আগে প্রথমে আসো সিলেন্ট্রনটা কি। সিলেন্ট্রন মূলত ওদের পরিপাক পরিবহন তন্ত্র, অর্থাৎ আমাদের খাদ্য পরিপাকের জন্য যেমন আলাদাভাবে স্পেশালাইজড কিছু পরিপাক অঙ্গ আছে, যেমন মুখছিদ্র, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এরা শুধুমাত্র পরিপাক করে। এদেরও খাদ্য পরিপাকের জন্য ঠিক ভিতরের দিকে যে গহ্বরটা বা ফাঁকা জায়গা থাকে সেটাকে আমরা বলে থাকি সিলেন্ট্রন। এখন এটা আসলে দেখতে কেমন হয় এটার একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়। যেমন তোমরা অনেকে বাঁশ দেখবা, বাঁশকে যেমন মাঝখান বা লম্বালম্বি যদি একটা বাঁশ ধরো, এটা একটা বাঁশ, ঠিক আছে, এটা একটা বাঁশ ধরো, এটা হচ্ছে বাঁশ, ঠিক আছে, এই বাঁশকে যদি তুমি লম্বালম্বি কাটো, এই যে এরকম করে লম্বালম্বি কাটো, এই যে এইভাবে যদি লম্বালম্বি কাটো, এইভাবে লম্বালম্বি যদি তুমি কাটো, তাহলে বাঁশকে কি করলে কাটলে ভিতরের দিকে ফাঁকা জায়গা দেখা যায় না, ফাঁকা একটা অংশ দেখা যায় না। ঠিক তেমনই হাইড্রাকে যদি তুমি লম্বালম্বি ভাবে সুন্দর করে স্লাইস করে কাটো, তাহলে ভিতরের দিকে এই ফাঁকা গহ্বর দেখতে পারবা, যেটা মূলত ওদের খাদ্য পরিপাকের জায়গা। তাই যেহেতু এই সিলেন্টেরন খাদ্য পরিপাক করে, সেই কারণে এইটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। শুধুমাত্র খাদ্য পরিপাক করেই দেখে গ্যাস্ট্রো না, খাদ্য পরিপাকের পাশাপাশি সে খাদ্য শোষণ পরিবহনও করে থাকে, খাদ্য শোষণ ও পরিবহন করে থাকে। তার মানে শুধুমাত্র খাদ্য পরিপাক করলেই খালি গ্যাস্ট্রোভাস্কুলার বলবো না, খাদ্য পরিপাকও করবে। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কি কি করতেছে দেখো, এটা একটা জিনিস বলি। কাজ হচ্ছে 1 নাম্বার, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে খাদ্য পরিপাক। ওকে ফাইন, খাদ্য পরিপাক করলো, এই কারণে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার বলছি। আরো কিছু কাজ করে। 2 নাম্বার হচ্ছে খাদ্য উপাদান শোষণ, অর্থাৎ খাদ্য শোষণেও সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে খাদ্য উপাদান পরিবহন, খাদ্য উপাদান পরিবহন করে। শুধু এই পর্যন্তই কিন্তু ওদের কাজ শেষ নয়, আরেকটা কাজ করে। তুমি কি জানো? তোমরা সবাই জানো যে খাদ্য পরিপাক করার পরে, শোষণ করার পর, পরিবহন করার পরে ওই খাদ্যগুলোর মধ্যে যে উপাদানগুলো আর শোষণ করতে পারে না সেগুলোকে আমরা বর্জ্য পদার্থ বলি। তাহলে সেই বর্জ্য পদার্থ পরিবহন করে নিয়ে যাওয়া, অর্থাৎ রেচন পদার্থ আমরা যেটাকে বলছি, রেচন পরিবহন। তাহলে রেচন পরিবহনেও সাহায্য করে কে? রেচন পরিবহনে সাহায্য করবে হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রোভাস্কুলার, তার মানে এই সিলেন্টেরন। তার মানে এই সিলেন্টেরন যেহেতু খাদ্য পরিপাক, শোষণ, পরিবহন এবং রেচন পদার্থ পরিবহন সবকিছু করছে, সেই জন্য এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। সেকেন্ড আসো, আমরা আরেকটা নাম দিয়েছিলাম যে এর নাম হচ্ছে ওয়াই ইট ইজ কল ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক। অর্থাৎ এইবার আসো যে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হলো কেন। প্রথমে আসো স্যাক শব্দের অর্থ কি? SAC, স্যাক মানে হচ্ছে থলি, যেহেতু এটা একটা থলির মতো দেখতে। সেকেন্ড বিষয়, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা এই যে এই প্রান্তটা কিন্তু বদ্ধ। এই প্রান্তটা কেমন? এই প্রান্তটা হচ্ছে বদ্ধ মানে বন্ধ, আর এই প্রান্তটা হচ্ছে উন্মুক্ত। এই প্রান্তটা কেমন? উন্মুক্ত, মানে মুখছিদ্রের অংশটাই খালি উন্মুক্ত। তার মানে এই যে সিলেন্টেরনের এক প্রান্ত উন্মুক্ত, এক প্রান্ত বদ্ধ, এই জন্য এটাকে বলা হয়ে থাকে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক। তার মানে কি তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো? এই যে আমরা খাবার গ্রহণ করতেছে মুখছিদ্র দিয়ে, এটা তো নরমাল, মুখ দিয়েই তো খাবার খাবে। খাদ্য এখানে পরিপাক হলো, পরিপাকটা কিভাবে হয় সেটা দেখাবো। তারপরে খাদ্য শোষণ হলো, সেটাও তোমরা জানতে পারবা। কিন্তু এই যে রেচন পদার্থ পরিবহনের কথা বারবার বলছেন, তার মানে কি রেচন পদার্থ বের হবে কোন দিক দিয়ে? কারণ এর নিচের অংশ আমরা তো সবসময় জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন প্রাণীদের মুখছিদ্র একটা আলাদা থাকে এবং প্রান্তের দিকে, শেষের দিকে একটা রেচন ছিদ্র থাকে। এই প্রাণীর তো রেচন ছিদ্র নেই। তার মানে যেই পদার্থ রেচন পদার্থে পরিণত হবে সেটা মুখ দিয়ে, মুখছিদ্র দিয়ে বের করবে। এই জন্যই আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে হাইড্রার মুখছিদ্রের অন্যতম প্রধান কাজ হচ্ছে খাদ্য গ্রহণ এবং রেচন পদার্থ ত্যাগ। তার মানে এক প্রান্ত খোলা থাকে, এক প্রান্ত বদ্ধ থাকে, এই জন্য এটাকে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলে। আর এই কাজগুলোই মূলত সিলেন্টেরন করে। তাহলে সিলেন্টেরন কি, সিলেন্টেরনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা কেন ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলে, সেইটার এক্সপ্লেনেশন তোমাদেরকে দিলাম। একটা সুন্দর ছবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইগুলোর এক্সপ্লেনেশন তোমরা অবশ্যই দিবা। আর এক্সপ্লেনেশন দিতে না পারলে বা কিভাবে লিখবো, বারবারও বলছি, আবারও বলছি, আমাকে নক দাও, কিংবা বন্দি পাঠশালার মানে বায়োবি যে গ্রুপটা আছে আমার, সেই গ্রুপে তুমি যুক্ত হও এবং আমাকে নক দাও, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিব। সেই লেখার নিয়মগুলো একটা সুন্দর নোট আমার কাছে আছে, সেই নোটটা তোমাকে পাঠিয়ে দিব। ওকে, তো আসো এখন সিলোম এবং সিলেন্টেরন নিয়ে একটু কথা বলি। যদিও সিলোম নিয়ে কথা বলতে গেলে আসলে তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাস অধ্যায়ের একটা ধারণা থাকতে হবে, তাহলে তোমাদের এই জিনিসটা খুবই সোজা হবে। তোমরা অলরেডি সিলেন্টেরন সম্পর্কে একটা বিশদ ধারণা পেলা। তো আমরা প্রথমেই কিন্তু তোমাদেরকে একটা কথা বারবার বলেছি যে সিলেন্টেরন সাধারণত দ্বিস্তরী প্রাণীদের হয়। কাদের হয়? দ্বিস্তরী। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যারা ত্রিস্তরী আছে, তিনটা ভ্রূণ স্তর আছে,
তাদের ক্ষেত্রে তো সিলেন্ট্রন থাকবে না। তাদের ক্ষেত্রে কি হবে? এই যে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে মূলত সিলম দেখা যায়। অর্থাৎ দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সিলেন্ট্রন যেই কাজটা করে, ত্রিস্তরী প্রাণী যারা আছে যেমন মনে করো প্লাটিহেলমিনথেস, নেমাটোডা পর্বের, মলাস্কা পর্বের, এই সকল পর্বের যে সকল প্রাণীগুলো আছে তাদের খাদ্য পরিপাক, বর্জ্য পদার্থ পরিবহন, সংবহন তন্ত্রের ক্ষেত্রে সিলম কাজ করে। সেকেন্ড বিষয় হচ্ছে আবরণ। দেখো সিলমের ক্ষেত্রে বলা আছে যে এটা পেরিটোনিয়াম এবং মেসোডাম থেকে উদ্ভূত। মেসোডাম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণ স্তরের দ্বিতীয় স্তর এবং আবরণের নাম হচ্ছে পেরিটোনিয়াম। কিন্তু সিলেন্ট্রন হচ্ছে মেইনলি সব জায়গায় গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত। যেমন দেখো এই যে সিলেন্ট্রন ছিল, সিলেন্ট্রনের চারপাশে যে কোষ ছিল, এই যে কোষগুলো, এই কোষগুলো কি? এগুলো কি গ্যাস্ট্রোভাস্কুলার কোষ না? এই যে কোষগুলো হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার কোষ না? এই গ্যাস্ট্রোভাস্কুলার কোষগুলো বা মানে গ্যাস্ট্রোডার্মিস যেটাকে বলা হয়, এই যে গ্যাস্ট্রোডার্মিস যে কোষগুলো আছে এরা হচ্ছে কি করছে? সিলেন্ট্রনকে আবৃত করে রাখছে, গ্যাস্ট্রোডার্মিস কোষ। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? উৎপত্তি। সেম আগের কথাই, সিলম মেসোডার্ম থেকে উৎপত্তি হয়েছে। আর সিলেন্ট্রন অবশ্যই যেহেতু গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস দ্বারা আবৃত, তার মানে এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। বিভিন্ন অঙ্গ মানে সিলমের মধ্যে শুধুমাত্র খাদ্য পরিপাক নয়, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, বৃক্ক অবস্থান করতে পারে। সিলেন্ট্রন শুধুমাত্র মানে কোনো অঙ্গে অবস্থান করবে না, ও জাস্ট একটা ফাঁপা গহ্বর। সিলমের ক্ষেত্রে দেখো লেখা আছে সিলোমিক তরল, মানে একটা তরল পদার্থ থাকে যে তরল পদার্থের নামের সাথে মিল আছে, সিলোমিক তরল। আর সিলেন্ট্রনের ক্ষেত্রে ওই যে খাবারটা খাবে সেইটা পানি বা বর্জ্য পদার্থ থাকবে সেগুলো দ্বারা পূর্ণ থাকে। সিলেন্ট্রন শুধুমাত্র দেহ গহ্বর হিসেবে কাজ করে, আর সিলেন্ট্রন দেহ গহ্বর এবং পরিপাক উভয় কাজই করে থাকে। তার মানে এই পার্থক্যটাও কিন্তু প্রচুর আসে, এটা হচ্ছে 3 নম্বরের জন্য প্রচুর আসে পরীক্ষায়। তাহলে এটা আমরা গয়ের জন্য পড়বো যে সিলম এবং সিলেন্ট্রনের মধ্যে পার্থক্যটা বর্ণনা। ঠিক আছে, তো এই হলো আমাদের সিলম এবং সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য। এবার আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আরো বিষয় আছে, খাদ্য কি কি খাবার খায়, খাদ্য পরিপাক, চলন, সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো এবার তোমাদেরকে আমরা আমাদের হাইড্রার যে খাবার এবং খাবার পরিপাকটা কিভাবে হয় সেটা নিয়ে কথা বলি। তারপর ফার্স্টে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কি, চলো সেটা নিয়ে আগে একটু কথা বলি। প্রথমত তোমাদের সাথে হাইড্রার খাদ্য পরিপাকের ক্ষেত্রে আগে আমাদের খাদ্য উপাদানগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কি কি খাদ্য উপাদান, মানে খাদ্য তালিকা। ঠিক আছে, তার মানে হাইড্রা কি যাকে পায় তাকেই খেয়ে ফেলবে? না, প্রথমত অবশ্যই তার দেহের আকৃতির থেকে ছোট যে পোকামাকড়গুলো আছে, প্রাণীগুলো আছে, সেগুলোকে খাবে। তবে খাদ্য তালিকার ক্ষেত্রে ওর পছন্দনীয় খাদ্যের মধ্যে অন্যতম প্রথম কথা হচ্ছে ক্রাস্টা। ঠিক আছে, ক্রাস্টাসিও সন্ধিপদী, মানে সোজা বাংলা ভাষায় আর্থ্রোপোডার যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকেও পছন্দ করে। ক্রাস্টাসিও সন্ধিপদী আর্থ্রোপোডার একটা প্রাণী। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী পোকামাকড় টাইপের, সেটাকে খেতেও পছন্দ করে। এটা হচ্ছে সবচেয়ে পছন্দের তালিকা। 2 নাম্বার হচ্ছে সাইক্লপস। এগুলো সেম টু সেম একই গ্রুপেরই বলা যেতে পারে, সাইক্লপস একই পর্বে, সাইক্লপস। তারপর হচ্ছে ডেফনিয়া। 3 নাম্বার কি? ডেফনিয়া। ঠিক আছে, ডেফনিয়া। এবং সেই সাথে অন্যান্য মাছের কৃমি, মানে মাছের কৃমি কেন হবে, মানে কৃমি থাকে, ছোট ছোট কৃমি থাকতে পারে পানির মধ্যে, সেই কৃমি। তারপরে লার্ভা থাকতে পারে, সেই লার্ভাগুলো। এবং সেই সাথে মাছের ডিম, অর্থাৎ কি? মাছের ডিম, এগুলো খেতে পছন্দ করে। তবে সবচেয়ে পছন্দের খাবার যদি বলো, সবচেয়ে পছন্দের খাবার, সেটা সবার ফার্স্টে আমি তোমাদেরকে লিখেছি, সেটা হচ্ছে ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী। মনে রাখবা একটা কথা, এই খাবারগুলো সে তখনই গ্রহণ করবে যখন, এখন দেখা গেছে এগুলো তো তার একটা নর্মাল তালিকা দিলাম, এর বাইরে আরো অন্যান্য অনেক খাবার আছে সে গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে এগুলোকে কেন বেছে বেছে গ্রহণ করলো? কারণ আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে সে সেই সকল খাবারগুলো গ্রহণ করবে যার মধ্যে গ্লুটাথিয়ন এই রাসায়নিক পদার্থটা নিঃসৃত হবে। গ্লুটাথিয়ন, ঠিক আছে, গ্লুটাথিয়ন এই রাসায়নিক পদার্থটা নিঃসৃত হবে। তাহলে যার মধ্যে গ্লুটাথিয়ন রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয় সেই খাবারগুলোই মূলত হাইড্রা খাবার হিসেবে গ্রহণ করে। এখন আসো, এইগুলো তো খাদ্য হিসাবে সে গ্রহণ করলো, ওকে ফাইন। এখন আমরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে খাবারটা ওদের পরিপাক হয় কিভাবে, মানে কয় উপায়ে পরিপাক হয়? তাহলে খাদ্য পরিপাক, তাই না? ওদের খাদ্য পরিপাক মূলত 2 ভাবে হবে। কয় ভাবে হবে? 2 ভাবে। ঠিক আছে, সেই খাদ্য পরিপাকের যে 2টা ভাগ আছে সেই 2টা ভাগের নাম কি? 1 নাম্বার যদি বলো, 1 নাম্বারকে বলা হয় বহিঃকোষীয় খাদ্য পরিপাক, অর্থাৎ কোষের বাইরে যে খাদ্য পরিপাক হবে, বহিঃকোষীয় খাদ্য পরিপাক, এটা একটা পরিপাক হয়। ঠিক আছে, বহিঃকোষীয়। আরেকটা আছে, আরেকটা হচ্ছে অন্তঃকোষীয়। আরেকটার নাম কি? অন্তঃকোষীয়। অন্তঃকোষীয় খাদ্য পরিপাক। তাহলে বহিঃকোষীয় একটা, আরেকটা হচ্ছে কি? অন্তঃকোষীয় খাদ্য পরিপাক।
অন্তঃকোষীয় মানে কি, খাবার কোষের ভিতরে যে পরিপাকটা হয় সেটাকে বলা হয় অন্তঃকোষীয় খাদ্য পরিপাক। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় কোষের বাইরে এবং কোষের ভিতরে সম্মিলিতভাবে খাবারগুলো পরিপাক করে সেটা নিয়ে আলোচনা করব। চলো সর্বপ্রথম আমরা বহিঃকোষীয় খাদ্য পরিপাক নিয়ে কথা বলি, ঠিক আছে? তো ধরো এই যে আমরা সেই আগের ছবিটা আমাদের আবার একটু আঁকা লাগবে। এটা হচ্ছে ধরো সেই হাইড্রা, ঠিক আছে? এটা হাইড্রা, হাইড্রার এগুলো হচ্ছে কোষিকা, ওকে ফাইন। এবং বহিঃকোষীয় খাদ্য পরিপাকটা যেহেতু ওদের সিলেন্টেরন কার ভিতরে হবে ভাইয়া? সিলেন্টেরনের ভিতরে হবে। এই যে সিলেন্টেরনের ভিতরে হবে। তাহলে বহিঃকোষীয় খাদ্য পরিপাকটা মূলত ওদের কোথায় হবে? সিলেন্টেরনের ভিতরে হবে, ঠিক আছে? এই যে সিলেন্টেরনের ভিতরে হবে। সিলেন্টেরনের ভিতরে এই খাদ্য পরিপাকটা হয়, এই যে এই সিলেন্টেরন। তাহলে এই সিলেন্টেরনের খাদ্য পরিপাকটাকে আমরা বলবো হচ্ছে বহিঃকোষীয় খাদ্য পরিপাক। বহিঃকোষীয় খাদ্য পরিপাক বা সিলেন্টেরনের ভিতরে যে খাবারটা পরিপাক হবে। ধরো একটা পোকা, সে অলরেডি বিভিন্ন কোষিকা দিয়ে, যেই ধরো ওই ক্রাস্টেসীয় সন্ধিপদী মনে করো, এই ক্রাস্টেসীয় সন্ধিপদী যে পোকাটা, এই পোকাটা আস্তে আস্তে কি করলো? অবশ হয়ে গেল এবং কোষিকার মাধ্যমে, কার মাধ্যমে? এই যে কোষিকার মাধ্যমে পেঁচায় মনে করো মুখের ভিতরে প্রবেশ করলো। এটা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলো। এই পোকাটা মানে এই ক্রাস্টেসীয় সন্ধিপদের কথাই যদি চিন্তা করো, এটা যখন ভিতরের দিকে প্রবেশ করে, ভিতরের দিকে প্রবেশ করার পরে তখন কি হয়? এই যে মুখছিদ্র যেটা আছে, এই মুখছিদ্রটা বন্ধ হয়ে যায়। তার মানে মুখছিদ্রটা কি হবে? প্রথমত খাদ্য, আমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে কি বলতে পারি? খাদ্য সিলেন্টেরনে প্রবেশ বা খাদ্য প্রবেশ। তার মানে খাদ্য মুখছিদ্রে প্রবেশ করলো, মুখছিদ্র দিয়ে সিলেন্টেরনে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে 2 নম্বরে মনে রাখতে হবে, প্রবেশ করার সাথে সাথে মুখছিদ্র কি হয়ে যাবে? মুখছিদ্র বন্ধ হয়ে যাবে। মুখছিদ্র বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? মুখছিদ্র বন্ধ হবে কেন? বন্ধ হলো না হলে কি হতো বা বন্ধ হবে কেন? বন্ধ না হলে দেখা যেত পানি প্রবেশ করবে বা পোকাটা আবার কোনো কারণবশত অবশ্যতা কাটিয়ে সে বাইরে বের হয়ে যেতে পারে, এই জন্য মুখছিদ্র বন্ধ করে দিবে। তারপরে যেটা হবে, এই যে হাইড্রা, হাইড্রা যেহেতু সংকুচিত প্রসারিত হতে পারে, অর্থাৎ মোচড় দিতে পারে, তার মানে 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি বলবো? সেটা হচ্ছে সংকোচন প্রসারণ হবে। সংকোচন প্রসারণ, সংকোচন ও প্রসারণ। সংকোচন প্রসারণ কেন হবে ভাইয়া? এই সংকোচন প্রসারণটা কেন দরকার? একটা জিনিস খেয়াল করো, আমাদের তো দাঁত আছে, আমরা দাঁতের মাধ্যমে যে কোনো খাবার বা খাদ্য উপাদানগুলোকে ছোট ছোট কণায় পরিণত করি। তাহলে এই যে খাদ্যর উপাদানটা, এইটাকে তো ছোট ছোট অংশে বিভক্ত করতে হবে, একেবারে ডাইরেক্টলি তো একে পরিপাক করা যাবে না। যখন হাইড্রা একটু সংকুচিত, সাপ যেমন দেখবা খাওয়ার পরে কিন্তু সে কি করে? গড়াগড়ি করে। বড় কোনো কিছু খেলে সে গড়াগড়ি করে যাতে খাবারটা ভালোভাবে মিশে বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরিণত হয়, কারণ সাপ তো গিলে ফেলে। ঠিক তেমনি হাইড্রা এই খাবারটাকে যখন সিলেন্টেরনের ভিতরে প্রবেশ করাবে, তখন সে সংকুচিত প্রসারিত হবে এবং এই সংকোচন প্রসারণের মাধ্যমে এই খাবারগুলো আস্তে আস্তে ছোট ছোট কণায় পরিণত হবে, যে এরকম ছোট ছোট কণায় পরিণত হবে। এই যে ছোট ছোট কণায় পরিণত হলো, ঠিক আছে? এই ছোট ছোট কণায় পরিণত হওয়ার সাথে সাথে এখন এর উপর এনজাইম প্রয়োগ করা হবে। তার মানে এখন 4 নম্বরে কি হবে? এনজাইম, এনজাইম প্রয়োগ হবে, এনজাইম। এখন এই খাবার উপাদানগুলোকে এনজাইমের মাধ্যমে যে পরিপাক করবে, এই খাবার উপাদানগুলোকে যে এনজাইমের মাধ্যমে পরিপাক করবে, একটা জিনিস মনে রাখবা, যদিও আমরা জানি যে হাইড্রা সবসময় মাংসাশী খাবার খেতে পছন্দ করে, মাংসাশী মানে হচ্ছে প্রোটিন, কিন্তু যে কোনো ছোট ছোট পোকামাকড় বা যে কোনো উপাদানকে গ্রহণ করলে তার সাথে প্রোটিনের পরিমাণটা মাংসাশী হিসাবে বেশি থাকবে, কিন্তু কিছু পরিমাণ কার্বোহাইড্রেট মানে শর্করা এবং লিপিডও থাকে। তার মানে এই খাবার উপাদানটা যে ছোট ছোট কণায় পরিণত হলো, এর ভিতরে মনে করো শর্করা আছে, শর্করা আছে, অল্প পরিমাণে থাকতে পারে কিন্তু শর্করা আছে। এর ভিতরে মনে করো লিপিড আছে, অর্থাৎ চর্বি আছে, আর ম্যাক্সিমাম উপাদান হিসাবে ধরো প্রোটিন আছে। ম্যাক্সিমাম উপাদান হিসাবে কি আছে? প্রোটিন আছে। তো এখন এটা যেহেতু বহিঃকোষীয় পরিপাক মানে কোষের বাইরে পরিপাক, তাই শুধুমাত্র এই প্রোটিন জাতীয় খাবারগুলোই সে পরিপাক করবে। অর্থাৎ এখানে যে এনজাইমটা নিশ্চিত হবে সেটা প্রোটিনকে পরিপাক করার জন্য, অর্থাৎ এই প্রোটিনকে পরিপাক করার যে এনজাইম নিশ্চিত হয় তার নাম হচ্ছে পেপসিন। এই পেপসিনের নামটা তোমরা অনেকে পরিচিত, যদি না পরিচিত হও তাদের জন্য বলি, দেখবে আমার এই ক্র্যাক এইচএসসি মেডিবায়োলজির একটা প্লেলিস্ট আছে, পূর্ণাঙ্গ প্লেলিস্ট পরিপাক শোষণ। তোমরা খেয়াল করে দেখবা পরিপাক শোষণে মানুষের পাকস্থলীর ভিতরে এই পেপসিন এনজাইমটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক সেম পেপসিন এনজাইমটাই হাইড্রার সিলেন্টেরনের ভিতরে নিশ্চিত হচ্ছে প্রোটিনকে পরিপাক করার জন্য। আমাদের যেমন এই পেপসিন এনজাইম প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, সেম টু সেম এদেরও প্রোটিনকে পরিপাক করে পলিপেপটাইডে পরিণত করে, পলিপেপটাইড। মনে রাখবা পলিপেপটাইড কিন্তু প্রোটিনের সর্বশেষ উপাদান না, অর্থাৎ
একে পলিপেপটাইডে পরিণত করা মানেই যে প্রোটিন পরিপাক শেষ তা কিন্তু না। একে প্রোটিন থেকে পলিপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে হবে। যতক্ষণ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপাক চলবে। তাহলে প্রশ্ন একটা জাগতে পারে যে ভাইয়া এই যে তাহলে শর্করা এবং লিপিড আছে, এই যে শর্করা এবং লিপিড এই উপাদানগুলো তো একটা প্রাণীর মধ্যে উপস্থিত, এর কোনো পরিপাক হবে না। কারণ কি? এর কোনো এনজাইম বহিঃকোষে নিঃসৃত হবে না, পরিপাক হবে না। মানে এটা কি ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে বের করে দিবে, বর্জ্য পদার্থ হিসেবে? না, বহিঃকোষে পরিপাক না হতে পারে, অন্তঃকোষে তো পরিপাক হবে। এরকম তো বল না যে অন্তঃকোষে হবে না। চলো দেখি অন্তঃকোষটা দেখি। তাহলে অন্তঃকোষে কিভাবে পরিপাক হয়? এখন চলো তোমাদেরকে হাইড্রার একটা অর্ধেক অংশ এঁকে দেখাই। মনে করো এটা হচ্ছে হাইড্রার সেই অর্ধেক অংশ, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে মনে করো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ঠিক আছে? আমাদের তো এখন আর গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের পুরোপুরি প্রয়োজন নেই, এই যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের তো পুরোপুরি প্রয়োজন নেই। এটা হচ্ছে ধরো সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আর আমাদের লাগবে কি? হাইড্রার যেহেতু অন্তঃকোষীয়, অন্তঃকোষীয় মানে কি? হাইড্রার কোষের ভিতরে পরিপাক। অন্তঃকোষীয় মানে কি? হাইড্রার কোষের ভিতরে পরিপাক। এই যে এটা হচ্ছে এপিডার্মিস, তাই না? এটা হচ্ছে এপিডার্মিস। এই যে এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস এই অংশটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, ওকে, এপিডার্মিস। আর এই অংশটা তো সিলেন্ট্রন, তাই না? এটা হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিস আর সিলেন্ট্রনের মাঝখানে, এপিডার্মিস আর সিলেন্ট্রনের মাঝখানে কোষগুলোকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস বা অন্তঃকোষ, মানে ভিতরের কোষ। আমরা তোমাদেরকে গ্যাস্ট্রোডার্মিস আজকে শুরুতে তোমাদেরকে পড়িয়েছিলাম না? এবং ওই শুরুতে তোমাদেরকে কোষের ক্ষেত্রে বলছিলাম না যে এখানে পুষ্টি কোষ থাকে? ধরো আমি এই গ্যাস্ট্রোডার্মিসকে আলাদা করলাম, এই যে গ্যাস্ট্রোডার্মিসকে আমি কি করলাম? আলাদা করলাম। এখন খেয়াল করে দেখো, গ্যাস্ট্রোডার্মিসকে আমি যখন আলাদা করব, আসেন দুই কিং, আরেক কিং কই? কাটবি না? না না না, কাটবো না, আমি শুট কখনো কাটি না। ওকে ফাইন। কি বলছো আজকে? বহিঃকোষীয় খাদ্য পরিপাক আর অন্তঃকোষীয়। বলুন তো এটা কার বহিঃকোষীয় কার অন্তঃকোষীয় ছবি দেখে বুঝতে পারেন কিনা? এটা তো খুবই সহজ। এটা প্রাণীটা কি? হ্যাঁ, প্রাণীটা কি হইতে পারে? যেটা আমরা মারলাম দুদিন আগে। না না, মারেন নাই। না 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 না, ওটা না। ঘাসফড়িং আর তেলাপোকা নাই, ছারপোকাও নাই। ওই মিয়া, ছারপোকার মতো লাগতেছে, অপবার করতেছেন। আরেকটা প্রাণী আছে অবশ্য, আচ্ছা আপনার মনে পান নাই? আপনাদের সময় ছিল হাইড্রা? হাইড্রা ছিল তো। এটা হাইড্রা। হাইড্রা এরকম ছিল? এরকম না, একেবারে ক্রস সেকশন। সমারসল্টিং চলন আছে তো, আজকে পড়াবো তো সমারসল্টিং, ডিগবাজি, সমারসল্টিং। এটা হচ্ছে হাইড্রার ভিতরের অংশ, মানে ক্রস সেকশন দেখাচ্ছি আর কি। ওকে, কিভাবে কিভাবে। খুবই সুন্দর চিত্র, আরো ভালো করতে হবে। অপবাদ। আচ্ছা যাই হোক, দারুণ প্লেলিস্ট হইতেছে আসলে বাচ্চারা হোপফুলি খুবই উপকৃত হবা। তোমরা যারা ক্লাসগুলো করতেছো অবশ্যই ডিডিটি ভাই চ্যানেলে ক্লাসগুলো করো। না সত্যি কথা বলি, আমি আর ডিডি ভাই দাদা বাদলদা দুইজন মিলে আমরা 12টার দিকে, আমরা তো ম্যাক্সিমাম ক্লাস 12টার দিকে শেষ হয়, 12টার পরে আমাদের বাসায় যেতে যেতে দেখা যায় 2টা 3টা, কখনো কখনো সকালের দিকেও যায়। দাদা বেশিরভাগ ক্ষেত্রে সকালে যায়। তো আমরা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি। ভাইরা আমি একদিন অফার দিছিলাম যে ভাই চলেন বায়োকেমিস্ট্রি শুরু করি। বায়োকেমিস্ট্রি কিন্তু একটা অধ্যায় আছে আমাদের। কয় কোষ রসায়ন পড়ায় কি লাভ? আমি বললাম না ভাই, আপনি কেমিস্ট্রি পড়াবেন, আমি বায়োলজি পড়াবো, একসাথে একটা মানে যোগসূত্র করে একটা প্লেলিস্ট তৈরি করি, খুবই ইন্টারেস্টিং। সমস্যা হচ্ছে যে কেমিস্ট্রির সাথে বায়োলজির ওই রকম মানে লিঙ্ক করাটাই অনেক কঠিন। বাট আমরা চাচ্ছিলাম একটা চ্যাপ্টার আছে, একটা আছে ওই যে কোষ রসায়নটা করা যেতে পারে। তবে মজার বিষয় হচ্ছে এই যে ডিডিটি ভাইও অলরেডি তোমাদের এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপে, এই ল্যাপটপে করে তার নিজের প্লেলিস্ট বানানোর জন্য যে স্লাইড আছে সেগুলো বানায়। আমি ভাই থেকে ইন্সপায়ার হই, আমার ল্যাপটপ নাই, ম্যাকবুক নাই, কিন্তু আমি ইন্সপায়ার হই এবং আমরা দুইজনই একসাথে বসে রাত জেগে প্লেলিস্টের কন্টেন্ট বানানো, নিজের কন্টেন্ট গুছানোর কাজগুলো করি, তারপরে সেটা ডেলিভারি করি। তোমরা সেটা দেখতে পারো ডিডি ভাইয়ের চ্যানেলে আর বন্ধু ভাষার চ্যানেলে। আমাদের জন্য দোয়া করো। ভাইয়ের কিন্তু সাজ্জাদ খুবই ভালো বলছে, 200 টাকা দিছিলাম শুনে করার জন্য। ভাইয়ের থেকে একটা ইন্সপায়ার হইছে যে ভাই কিন্তু প্রথম যে প্লেলিস্টটা, এটা কোনটা ছিল ভাই? কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়ন সবচেয়ে মানে বেস্ট অফ দ্য বেস্ট প্লেলিস্ট হইছে। তারপরে ভাইয়ের নিজেই বলে যে ভাইয়ের ইয়া থেকে যে পরিবেশ রসায়নের একটা প্লেলিস্ট আছে, তড়িৎ মানে পরিমাণগতটা শেষ করেন নাই, তড়িৎ রসায়ন শেষ করেছে, তড়িৎ রসায়নটা করবা। এখন সামনে কাজ করতেছে সম্ভবত, ধামাকা আসতেছে, ওটা নিয়ে এখন বলবো না। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনে আরেকটা ইন্টারেস্টিং ম্যাজিক, এটা অবশ্যই করে। রাসায়নিক পরিবর্তনে কি ধামাকা আসতেছে আমি ব্যাপারটা বুঝছি, এখানে ভাই ছাড়াও আরো একজন থাকবে এবং আর ধামাকা তো বলেই দিলাম।
সেরা একটা থাকবে। ওকে ভাই, ফাইন। এখন দেখো এই যে অন্তঃকোষীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে সিলেন্টেরন এবং এপিডার্মিসের মাঝখানে যে কোষ, সেই কোষগুলোকে আমরা বলি এন্ডোডার্মিসের কোষ। ধরো আমি এটাকে আলাদা করলাম, হ্যাঁ, আলাদা করে এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। ওকে ফাইন, আমি জাস্ট আলাদা করছি। ধরো খাদ্য উপাদানগুলো পরিপাক হয়েছে, তাই না? এই যে খাদ্য উপাদানগুলো অলরেডি পরিপাক হয়ে গেছে, এখানে যে খাদ্য উপাদানগুলো ছিল সেগুলো পরিপাক হয়ে গেছে। এখন এই যে এন্ডোডার্মিসের কোষগুলো এরা কি করবে? ফ্লাজেলা বের করবে, যেরকম করে ফ্লাজেলা বের করবে। ফ্লাজেলা বের করে এই উপাদানগুলোকে কোষের ভিতরে প্রবেশ করবে। আমি যদি এখানে আলাদাভাবে ছবি আঁকি, যে এরকম ফ্লাজেলা থাকবে, ক্ষণপথ থাকবে, এই ক্ষণপথ এবং ফ্লাজেলার মাধ্যমে এই যে ছোট ছোট উপাদানগুলো আছে, এই ছোট ছোট উপাদানগুলোকে কোষের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। এই যে এরকম কোষের ভিতরে নিয়ে যাবে। এই যে যেহেতু এই গ্যাস্ট্রোডার্মিস থেকে উপাদানগুলো কোষের ভিতরে প্রবেশ করলো, এই যে কোষের ভিতরে প্রবেশ করলো, এই জন্য কোষের ভিতরে যে খাদ্য পরিপাকটা হবে এটাকে বলা হয় অন্তঃকোষীয় খাদ্য পরিপাক। এখন খেয়াল করো, এই যে কোষের ভিতরে খাদ্য পরিপাক হচ্ছে অন্তঃকোষীয় খাদ্য পরিপাক, খাদ্য উপাদান, এই খাদ্য উপাদানের উপরে প্রথমে এই খাদ্য উপাদানের উপরে প্রথমে অ্যাসিড নিঃসৃত হবে। মেরিনেট করা বুঝো? মেরিনেট, তোমরা অনেকে মেরিনেট শব্দের সাথে পরিচিত। দেখবা যে কোনো কাবাব বা মুরগির বানানোর আগে মশলা দিয়ে তাকে 1-2 ঘন্টা মাখায় রাখা হয়, খাবারের টেস্ট বাড়ে, এটাকে মেরিনেট বলে। তেমনি যেহেতু অন্তঃকোষীয় খাদ্য পরিপাক ওদের ফাইনাল পরিপাক, এরপর আর খাদ্য পরিপাক হবে না, এই জন্য এই খাবারের উপাদানগুলোকে, এই খাদ্য উপাদানগুলোকে, এগুলোকে আমরা বলছি হচ্ছে খাদ্য উপাদান, তাই না? ছোট ছোট খাদ্য উপাদান যেটা সিলেন্ট্রনে অলরেডি পরিপাক হয়েছে। এই যে খাদ্য উপাদান, এই খাদ্য উপাদানগুলোর উপর সর্বপ্রথম অ্যাসিড নিঃসৃত হবে। অ্যাসিড নিঃসৃত হলে খাবার উপাদানগুলো অ্যাসিডীয় হবে। অ্যাসিডের পাশাপাশি আরো একটা জিনিস উপাদান নিঃসৃত হবে, ক্ষারীয় উপাদান, ক্ষারীয় বা ক্ষার, বা ক্ষারীয় উপাদান বা ক্ষার নিঃসৃত হবে। তার মানে এই যে অ্যাসিড আর ক্ষার নিঃসৃত হলো কোথা থেকে? এই দুটা জিনিস নিঃসৃত হবে সাইটোপ্লাজম থেকে। এই দুটা জিনিস কোথা থেকে নিঃসৃত হবে? কোষের সাইটোপ্লাজম থেকে। তাহলে খাবারগুলো কোষের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সাইটোপ্লাজম থেকে খাবারের উপর অ্যাসিড নিঃসৃত হয়ে অ্যাসিডীয় করে, তারপরে ক্ষার নিঃসৃত করে তাকে প্রশমিত বা নিরপেক্ষ করে। জাস্ট ওয়ান কাইন্ড অফ, মনে রাখো, মেরিনেট করা, জাস্ট খাবারকে অ্যাক্টিভ করা, যাতে এনজাইমের সাথে, কারণ আমাদের এই কোষের ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হবে এবং ওই এনজাইমগুলো যাতে খাবারকে দ্রুত পরিপাক করতে পারে, এই কারণে অ্যাসিড ক্ষার নিঃসৃত করে জাস্ট একটা মেরিনেটের মতো অবস্থা করে। তার মানে এখন এনজাইম নিঃসরণের প্রক্রিয়া, অবশ্যই এখন তার মানে এনজাইম নিঃসৃত হবে। তাহলে আমরা জানতে চাই যে কি এনজাইম নিঃসৃত হয়। আগেরটাতে তো শুধুমাত্র আপনি ভাইয়া দেখাইছিলেন যে এনজাইম নিঃসরণের ক্ষেত্রে আপনি আগেরটার ক্ষেত্রে খালি বলেছিলেন প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়েছে, তাই না? এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম। তাহলে এখন এখানে তো আপনি বলছেন ফাইনাল পরিপাক, তার মানে এখানে সব ধরনের খাবারের পরিপাক এনজাইম নিঃসৃত হবে অবশ্যই। আমরা শর্করা দিয়ে শুরু করি। যেমন শর্করা জাতীয় যে খাদ্য উপাদানগুলো আছে, শর্করা, ঠিক আছে, শর্করা, সেই শর্করা জাতীয় খাদ্য উপাদানগুলোকে পরিপাক করার জন্য যে এনজাইম নিঃসৃত হবে তার নাম হচ্ছে অ্যামাইলেস। কি নিঃসৃত হবে? অ্যামাইলেস, অ্যামাইলেস এনজাইম। এই অ্যামাইলেস এনজাইম শর্করাকে পরিপাক করবে, কারণ এখানে ফাইনাল পরিপাক হবে, শর্করাকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করবে। ফাইন, এখানে গ্লুকোজে পরিণত করবে। 2 নাম্বার, প্রোটিন তো অলরেডি পরিপাক হয়েছে একবার, তাই না? এই যে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করছে, তাহলে সেই পলিপেপটাইডগুলো এখানে ঢুকছে, কারণ প্রোটিন একটু জটিল হয় দেখে 2বার পরিপাক করছে, পলিপেপটাইড, ঠিক আছে? এই পলিপেপটাইডকে পরিপাক করার জন্য, এই পলিপেপটাইডকে পরিপাক করার জন্য, পলিপেপটাইডকে পরিপাক করার জন্য ওরা ট্রিপসিন এনজাইম নিঃসৃত করে। কোন এনজাইম নিঃসৃত করে? ট্রিপসিন। এই ট্রিপসিনও কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে নিঃসৃত হয়। দেখছো মানুষের দেহে যেটা নিঃসৃত হচ্ছে, হাইড্রার দেহ তাই নিঃসৃত হচ্ছে। ট্রিপসিনের মাধ্যমে তারা পরিণত করে অ্যামাইনো অ্যাসিডে, অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিডে পরিণত করার পরে বাকি থাকে 3 নাম্বার হচ্ছে লিপিড। 3 নাম্বার কি? লিপিড জাতীয় খাদ্য উপাদান। এই যে লিপিডের যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলোকে পরিপাক করতে সাহায্য করে হচ্ছে লাইপেস। কে এনজাইম সাহায্য করবে? লাইপেস, যা পরিণত করবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড, আরেকটা হচ্ছে গ্লিসারল। বাস, শেষ খাদ্য পরিপাক। মনে রাখবা শর্করার অনেক রকম ধরন আছে, যেমন ভাতও শর্করা, আটাও শর্করা, তাই না? শর্করার মধ্যে যারা শ্বেতসার জাতীয় শর্করা তাদেরকে এরা পরিপাক করে না, কিন্তু যারা স্টার্চ অর্থাৎ ভাত জাতীয় যে শর্করাগুলো আছে সেগুলোকে পরিপাক করতে সাহায্য করে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে বহিঃকোষীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে কোষের বাইরে খাদ্য পরিপাক হয়, সিলেন্টারনে হয়, খুবই সহজ সমাধান। খাবারের শিকার বস্তুটা ভিতরে ঢোকার সাথে সাথে মুখছিদ্র বন্ধ হয়ে যায়। বিভিন্ন ধরনের সাইটোপ্লাজম থেকে রাসায়নিক পথ নিঃসৃত হয় যাতে শিকারটা মরে যায়, কারণ ও যখন ভিতরে প্রবেশ করে তখন সে জীবিত থাকে, তাই ওকে মৃত পরিণত করতে হবে। মৃত পরিণত হওয়ার পরপরই ওর একটা মোচড় দেয়,
যখন এরকম একটা মোচড় দিবে তখন ওইটা চাপের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে শর্করা, লিপিড আর প্রোটিন পাওয়া যাবে। শর্করার কোনো পরিপাক হবে না, কারণ এখানে এনজাইম নিশ্চিত হয় না। প্রোটিন পেপসিন এনজাইমের মাধ্যমে পলিপেপটাইডে পরিণত হয়। অন্তঃকোষীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে কোষগুলো থাকে তার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস কোষ। ধরো এই যে গ্যাস্ট্রোডার্মিস কোষ, এই ছোট ছোট খাদ্য পরিপাক যেগুলো আমাদের সিলেন্ট্রনে পরিপাক হলো, সেগুলো যখন কোষের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সাইটোপ্লাজম থেকে প্রথমে অ্যাসিড এবং ক্ষার ওই খাবারের উপাদানগুলোর উপর নিশ্চিত হবে কোষের ভিতরে, ওয়ান কাইন্ড অফ মেরিনেট করা। তারপরে এনজাইম নিশ্চিত হবে, অর্থাৎ শর্করা পরিপাক করার জন্য অ্যামাইলেজ, যাকে গ্লুকোজে পরিণত করবে, প্রোটিনের পলিপেপটাইডকে ট্রিপসিনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড, আর লিপিড জাতীয় খাদ্য উপাদান লাইপেজের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। কথা কি বুঝতে পারছো? এই জিনিসগুলো মনে রাখবা। এটা হচ্ছে বহিঃকোষীয় অন্তঃকোষীয় খাদ্য পরিপাক। সো আমরা এখন চলে যাব হাইড্রার কোথায়, চলনে। তো বহিঃকোষীয় অন্তঃকোষীয় খাদ্য পরিপাক কিন্তু আমাদের সৃজনশীল 4-এর জন্য লাগে, এটা মাথায় রেখো, এটা 4-এর জন্য আসে। এটা তো আমরা ছবি দেখে তোমাদেরকে ব্যাখ্যা দিলাম যে ব্যাখ্যা কিভাবে হইলো, কিন্তু এটার বিস্তারিত বর্ণনা কিভাবে লিখবা আমার হ্যান্ড নোট থেকে কিংবা বই থেকে পড়বে। বারবার একই কথাই প্রচারণা করছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো এবার আমরা তোমাদেরকে লুপিং সমারসল্টিং নিয়ে কথা বলবো। চলন চলন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। মনে রাখবা চলন সবচেয়ে ইম্পর্টেন্ট। আগের ক্লাসে যেমন নিডোসাইট খুবই ইম্পর্টেন্ট ছিল, আর আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চলন, এবং চলনের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। তো চলনের ক্ষেত্রে প্রায় 10 ধরনের চলন আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চলন হচ্ছে লুপিং বা হামাগুড়ি, আর একটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। ভাই একটু আগে বললো তোমাদের বাদলদা, কিন্তু কিছুক্ষণ আগে এটাই বললো যে তার এটা মনে আছে। দেখছো, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাদের সময় ইম্পর্টেন্ট ছিল। প্রথম কথা, লুপিং সম্পর্কে আমরা আগে কিছু তথ্য তোমাদেরকে দিই। লতে লুপিং, লতে হচ্ছে লম্বা দূরত্ব, তার মানে লং ডিস্টেন্সে লম্বা দূরত্ব, ঠিক আছে। লং ডিস্টেন্সের ক্ষেত্রে লুপিং পদ্ধতি ব্যবহার করা হয়। 2 নাম্বার লুপ, লুপটা কি একটু পরে দেখতে পারবা। এদের ক্ষেত্রে লুপ হয় হচ্ছে একটি। 3 নাম্বার পয়েন্ট, লুপ হবে একটি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এদের গতি যদি বলি তাহলে হচ্ছে ধীর গতি। এদের গতিটা কেমন, ধীর গতি। এটা কিভাবে মনে রাখবা সেটাও বলবো। 4 নাম্বার হচ্ছে এদের চলনটা একটা পোকামাকড়ের সাথে তুলনা করা হয় যার নাম হচ্ছে জোকের সাথে, এর জন্য এটাকে বলা হয় জোকা চলন। জোকা চলন, বা এটাকে আরেকটা বলা হয়ে থাকে শুঁয়ো পোকা চলন। শুঁয়ো পোকা চলন, ঠিক আছে। এখন চলো এগুলোকে আমরা একটু এক্সপ্লেইন করি যে আসলে কিভাবে কি ঘটনাগুলো ঘটছে। তাহলে সর্বপ্রথম এক্সপ্লেইন করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে প্রথমে হচ্ছে আমাদের একটা ভিত্তিতল আঁকতে হবে। এই যে এটা হচ্ছে ভিত্তিতল, মনে করো পানির নিচে অবস্থান করছে একটা হাইড্রার, এটা হচ্ছে মাটি। তো এখন একটা জিনিস খেয়াল করো, হাইড্রা ফার্স্টে যেটা করে, মনে করো একটা হাইড্রা দাঁড়িয়ে আছে, যে এটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে। এই যে হাইড্রাটা দাঁড়ায় আছে, পদচাকতির মাধ্যমে দাঁড়ায় আছে, এটা হচ্ছে তার কোষিকা। এখন হাইড্রাটা সামনে যাবে। লুপিং চলন পদ্ধতিটা সে আসলে কখন ব্যবহার করে? লুপিং চলন পদ্ধতিটা তখনই ব্যবহার করে যখন সে এক জায়গায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, ভালো লাগছে না, বা এই জায়গায় খাবার পাচ্ছে না, তার একটা লম্বা ডিস্টেন্স, মনে করো এখান থেকে অনেক দূরে যাবে, যে জায়গাটা সে নতুন, কোনো জায়গায় যায় নাই। ওয়ান কাইন্ড অফ, মনে করো ধরো আমি ঢাকায় আছি, এখন চট্টগ্রামে যাব, আমাদের ক্ষেত্রে যেরকম ডিস্টেন্স, লং ডিস্টেন্স, সেরকম ওদের মনে করো যে পানির মধ্যে একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় চলে যাবে, যে জায়গায় হচ্ছে আগের জায়গার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম কোনো জায়গায় লম্বা ডিস্টেন্সে যেতে সে লুপিং ব্যবহার করে। তাহলে মানে আমরা এখান থেকে বুঝলাম যে লম্বা দূরত্বে এই পদ্ধতি ব্যবহার করে। সেকেন্ড বিষয়, ধীরগতিটাও এখানে বলে দিই। তোমরা দেখবা ম্যারাথন দৌড়ের নাম শুনবা, আর 100 মিটার দৌড়। ছোটবেলায় যখন আমাদের খেলা হতো, যদি বলা হতো 100 মিটার দৌড় প্রতিযোগিতা হবে, তার মানে কি, যে যত শক্তি আছে সে তত শক্তি দিয়ে দ্রুত দৌড়াইতো। এখন দেখবা প্রায় ঢাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিংবা অলিম্পিক গেমে ম্যারাথন দৌড় নামে একটা দৌড় প্রতিযোগিতা আবিষ্কার করা হয়। ম্যারাথন দৌড়গুলো মিনিমাম দেখা যায় 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 মাইল, এরকম লং ডিস্টেন্স হয়। এবং এই দৌড়ের নিয়ম হচ্ছে, যেহেতু এটা অনেক দূরে যাবে, তাই শরীরের এনার্জি যাতে নষ্ট না হয়, এই জন্য আস্তে আস্তে দৌড়ায়, এবং সীমানায় পৌঁছানোর আগে তখন সে জোরে দৌড়ায়। ঠিক তেমনই যেহেতু লম্বা দূরত্ব যাবে, তাহলে তাকে আস্তে আস্তে দৌড়াইতে হবে, এই জন্য এটা ধীর গতি। সেকেন্ড বিষয়, এবার দেখো হাইড্রা মনে করো সামনের দিকে যাবে, ওর গতি হচ্ছে সামনের দিকে, এই যে এরকম সামনের দিকে। তো যখন সে সামনের দিকে যাবে, এই যে কোষিকা, এই কোষিকা দিয়ে, এটা হচ্ছে পদচাকতি, এই কোষিকা দিয়ে, এই যে কোষিকা দিয়ে, এই কোষিকা দিয়ে হাইড্রা কি করবে, ভিত্তিতলকে, যেই দিকে যাবে সেই ভিত্তিতলকে সে আঁকড়ে ধরবে। এই যে কোষিকা দিয়ে ভিত্তিতলকে আঁকড়ে ধরলো। এখন একটা জিনিস খেয়াল করো, যখন কোষিকা দিয়ে ভিত্তিতলকে সে আঁকড়ে ধরলো, এই যে আঁকড়ে ধরলো, তখন এই পাশের যে পেশি আবরণী কোষ, এই পাশের যে পেশি আবরণী কোষ, এটা সংকুচিত, অর্থাৎ এই পাশের পেশি আবরণী কোষ সংকুচিত হলো, সংকুচিত হলো, ঠিক আছে,
সংকুচিত, আর এই পাশের যে পেশী আবরণী কোষ আছে, যে এই পাশের যে পেশী আবরণী কোষ আছে, এটা মূলত প্রসারিত হয়েছে। কি হয়েছে? প্রসারিত। ঠিক আছে, এই পাশের পেশী আবরণী কোষ কেমন হয়েছে? প্রসারিত হয়েছে। তাহলে এক পাশে পেশী আবরণী কোষ সংকুচিত, অন্য পাশে পেশী আবরণী কোষ কি হয়েছে? প্রসারিত হয়েছে। এবং পাশাপাশি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, পাশাপাশি এই পাশে কিন্তু একটা লুপ তৈরি হয়েছে, যে এরকম একটা লুপ তৈরি হয়েছে। কি হয়েছে? লুপ। এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি হচ্ছে লুপ। এই লুপ জিনিসটা কি? দেখবা রাস্তার মধ্যে অনেক সময় এরকম লেখা থাকে ইউ টার্ন, এই যে এরকম ইউ টার্ন লেখা থাকে, ঠিক আছে? ইউ টার্ন, এই যে ইউ টার্ন, এইটাকে বলা হয় ইউ লুপ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ইউ লুপ। তাহলে এই যে লুপ, এই লুপটা তৈরি হয় একটা। কেন একটা তৈরি হয়? কারণ এর পরবর্তী ধাপ দেখো কি হয়। এর পরবর্তী ধাপে হাইড্রা কোর্সিকার এই যে পদচাকতি আছে, এটা তো পদচাকতির অংশ, তাই না? এই পদচাকতিকে অল্প করে, জাস্ট অল্প করে, এই পদচাকতিকে জাস্ট অল্প করে সে কি করে? মুখছিদ্রের এই চারপাশে নিয়ে আসে, এই যে এই পাশে নিয়ে আসে, এই যে এখানে নিয়ে আসে। অর্থাৎ পদচাকতিকে পুরোপুরি মাটি থেকে একেবারে উপরে তুলে নিয়ে আসে না, জাস্ট হালকা কি করে? পদচাকতিকে মুখছিদ্রের কাছে নিয়ে আসে, এই যে মুখছিদ্রের কাছে নিয়ে আসে, ক্লোজ করে নিয়ে আসে। ক্লোজ করে যখন নিয়ে আসা হয়, বাস শেষ, ক্লোজ করে নিয়ে আসা শেষ। এবার হাইড্রা কি করবে? সুন্দর করে পদচাকতির উপর আবার সে দাঁড়িয়ে যাবে, এই যে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এইভাবে একটা একটা করে যেতে থাকে। এখন আমি তোমাদেরকে যদি আঙ্গুলে দেখাই, একটু ভালো করে খেয়াল করো। সর্বপ্রথম মনে করো এটা হচ্ছে ভিত্তিতল, এই বুড়া আঙ্গুলটা হচ্ছে আমার মনে করো পদচাকতি, আর এই যে ইন্ডেক্স ফিঙ্গার বা শাহাদাত আঙ্গুল যেটা বলে, এটা মনে করো কোর্সিকা। সে কি করবে দেখো, ভিত্তিতল থেকে মনে করো কোর্সিকা দিয়ে ভিত্তিতলকে আঁকড়ে ধরলো। দেখছো দেখছো এই যে আঁকড়ে ধরছে না? আঁকড়ে ধরার কারণে কিন্তু এই যে মাঝখানে একটা লুপ তৈরি হয়েছে তো। এবার পদচাকতিকে আস্তে করে একটু উপরে উঠিয়ে তারপর আবার কাছে নিয়ে আসে, তারপর আবার সোজা হয়ে দাঁড়া যাবে। এইভাবে আস্তে আস্তে হাইড্রা চলতে থাকবে। তাহলে দেখছো, আবার দেখাচ্ছি। মনে করো পদচাকতি, বুড়ো আঙ্গুলটা পদচাকতির উপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মনে করো হাইড্রার কোর্সিকা, মানে মুখছিদ্র। সে আস্তে করে ভিত্তিতলকে আঁকড়ে ধরলো, এই যে একটা লুপ তৈরি হলো। তারপরে মানে পদচাকতিকে হালকা করে ভিত্তিতল থেকে উপরে, মানে মাটি থেকে উপরে উঠিয়ে মুখের কাছে নিয়ে আসবে, তারপরে সোজা হয়ে দাঁড়াবে। আবার ধরো এইভাবে ধরলো, ধরে এইভাবে কাছে নিয়ে আসবে, তারপর সোজা হয়ে দাঁড়াবে। এই যে এই প্রকার, এটা হচ্ছে শুয়োপোকা চলনের মতো, তাই এটাকে বলা হয়ে থাকে লুপিং বা জোকা চলন বা শুয়োপোকা চলন। তাহলে লম্বা দূরত্ব লুপ একটা, লুপ বলতে কি একটা, ধীর গতি। আর জোকা চলন বা শুয়োপোকা চলন কেন বলা হয় সেটার এক্সপ্লেনেশন তোমাদেরকে দিলাম। এইটা গেল হচ্ছে লুপিং বা হামাগুড়ি সম্পর্কে। এবার চলো তোমাদেরকে এক্সপ্লেইন দিব হচ্ছে সামারসল্টিং বা ডিগবাজি। তো এটার ক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে বলি, প্রথমত এটা হচ্ছে অল্প দূরত্ব, মানে এটার দূরত্বটা হচ্ছে অত্যন্ত অল্প দূরত্ব, ঠিক আছে? অল্প দূরত্ব, অল্প ডিস্টেন্সে যাওয়ার জন্য। 2 নাম্বার, যেহেতু ওই যে 100 মিটার দৌড়ের মতো, তার মানে এর গতি হবে কেমন? এর গতি হবে দ্রুত। গতিটা কেমন হবে? দ্রুত গতিতে হবে, ঠিক আছে? দ্রুত গতি। 3 নাম্বার, অল্প দূরত্বে যাবে, ঠিক আছে, গতি হবে অত্যন্ত ফাস্ট, দ্রুত। 3 নাম্বার হচ্ছে লুপ। লুপের কথা যদি জিজ্ঞেস করো, লুপ হবে হচ্ছে 2টি। লুপ কয়টা হবে? 2টা হবে। 4 নাম্বার হচ্ছে একে তেমন কোনো স্পেশাল নামকরণ করা হয় না, একে আমরা সাধারণ চলন বলি, কারণ এই চলনটাই সে সবসময় ব্যবহার করে, সাধারণ চলন। তুমি জিজ্ঞেস করতে পারো ভাই লুপ বা লুপিং চলনটা কি সে সবসময় ইউজ করবে? না, এটা স্পেশাল ক্ষেত্রে, বিশেষ চলন। অর্থাৎ আমরা কি ঢাকা থেকে চিটাগাং সবসময় যাই? বিশেষ কারণে যাই না। ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে গেলে যাই না, একটা বিশেষ কারণ থাকে। কিন্তু সাধারণ চলন কোনটা? আমরা যে নর্মাল ভাবে হাঁটি, এটা কি সাধারণ চলন না? তেমনই ওদের যে সামারসল্টিং বা ডিগবাজি, এটা হচ্ছে সাধারণ চলন। ওরা দিনে প্রতিদিনই কোনো না কোনো সময়, যে কোনো সময় এটা ব্যবহার করতে পারে, এই জন্য এটাকে সাধারণ চলন বলে। কারণ কি জানো? কারণ এই চলনের কাজ দেখলেই বুঝতে পারবে। কাজ হচ্ছে শিকার এবং আত্মরক্ষা। তার মানে তার তো প্রতিদিনই খাবার খেতে হয়, তার মানে খাবার খেতে গেলে শিকার করতে হবে, তা শিকার প্রতিদিনই হয়। সেকেন্ড বিষয় আত্মরক্ষা, যে কোনো সময় তাকে যে কেউ অ্যাটাক করতে পারে, তার মানে আত্মরক্ষা যে কোনো সময় প্রয়োজন। তাই মানে আত্মরক্ষার ক্ষেত্রে যেহেতু এই চলন পদ্ধতিটা সে বেছে নিয়েছে, তার মানে যে কোনো সময় সে এটা ব্যবহার করতে পারে। চলো এখন আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। যেহেতু সে অল্প দূরত্ব যায় আত্মরক্ষা বা শিকারের জন্য, তার কারণে তাকে খুব ফাস্ট যেতে হয়, কারণ নিজেকে প্রোটেক্ট করার জন্য বা শিকার করার জন্য। লুপ 2টা সাধারণ কাজ, শিকার, আত্মরক্ষা, এটা আমরা এখন দেখব। তো সেম ভাবে আমরা তোমাদেরকে আবার সেই ভিত্তিতলটা একটু দেখাই। ধরো এটা হচ্ছে সেই ভিত্তিতল, ঠিক আছে? সাপোজ এবার মনে করো একটা হাইড্রা, ওকে? এই যে হাইড্রা, মনে করো এটা হচ্ছে হাইড্রা সেই পদচাকতি, এটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রার মুখছিদ্র, এটা হচ্ছে কোর্সিকা, ঠিক আছে? কোর্সিকা, হাইড্রা অলরেডি দাঁড়ায় আছে, সে সামনের দিকে যাবে, গতিপথটা হচ্ছে সামনের দিকে, ঠিক আছে? গতিপথ কোন দিকে? সামনের দিকে। এবার কি করবে খেয়াল করো,
সর্বপ্রথম সেম টু সেম লুপিং এর মতোই সে হচ্ছে পদচাকতিকে মাটির সাথে রাখবে এবং সে আস্তে করে তার শরীরটাকে বেন্ড করবে, মানে বাঁকিয়ে দিবে। বাঁকায় দিয়ে তারপরে কি করবে, সে কর্ষিকা দিয়ে ভিত্তিতলকে আঁকড়ে ধরবে। যে কর্ষিকা দিয়ে ভিত্তিতলকে কি করবে, আঁকড়ে ধরবে। ভিত্তিতলকে সে সেম ভাবে আগের মতো আঁকড়ে ধরবে এবং সেম ভাবে আমরা একই কথাই বলতে পারি যে এক পাশের পেশী আবরণী কোষ কি রয়েছে, সংকুচিত, অপর পাশে পেশী আবরণী কোষ, যে এই পাশে পেশী আবরণী কোষটা কেমন হয়েছে, প্রসারণ। ঠিক আছে, এই পাশে পেশী আবরণী কোষ প্রসারণ, আর এই পাশের পেশী আবরণী কোষ কেমন, এই পাশে পেশী আবরণী কোষ সংকোচন, অর্থাৎ সংকুচিত হয়েছে, সংকোচন। এবং সেই সাথে দেখো এখানে একটা লুপ তৈরি হয়েছে না, এই জায়গায় একটা লুপ তৈরি হয়েছে না, এইখানে বলা যেতে পারে লুপ। লুপ হবে কয়টা, লুপ হবে প্রথমে একটা লুপ কিন্তু হয়ে গেল অলরেডি। এবারে দেখো পরবর্তী ছবিতে ও কি করে, পরবর্তীতে আগেরটার মতোই তো হলো তাই না, লুপিং এর মতোই এভাবে দাঁড়ালো, কিন্তু এই ক্ষেত্রে কি করে, সে সুন্দর করে কর্ষিকার উপর ভর করে দাঁড়ায়, পুরোপুরি কর্ষিকার উপর ভর করে দাঁড়ায় এবং পদচাকতিটাকে মাটি থেকে সরিয়ে, দেখো একেবারে কর্ষিকার উপর ভর করে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ কর্ষিকার উপর ভর করে পদচাকতি আকাশের দিকে, যেটা হচ্ছে পদচাকতি, পদচাকতি কোন দিকে, উপরে, পদচাকতি উপরের দিকে নিয়ে গিয়েছে আর কর্ষিকা দিয়ে সে ভিত্তিতলকে আঁকড়ে ধরেছে, ধরে সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এবার কি করবে, যেহেতু ওইদিকে মুভ করতেছে, এই যে পদচাকতি, এই পদচাকতিটাকে সে যেই দিকে মুভ করতেছে সেদিকে বাঁকাবে, এই যে এইভাবে বাঁকাবে পদচাকতিটাকে, এবার সেদিকে বাঁকাবে। দেখো বাঁকালে কি হয়, পদচাকতিকে যখন সে ওইভাবে বাঁকায় তখন আস্তে করে এটা হচ্ছে সেই কর্ষিকা, ঠিক আছে, এটা হচ্ছে সেই কর্ষিকা দিয়ে ধরেই রাখছে ওই জায়গায়, এই যে পদচাকতিকে অপর পাশে স্থাপন করলো, এই যে পদচাকতিকে অপর পাশে স্থাপন করলো, ঠিক আছে, এই যে পদচাকতিকে অপর পাশে স্থাপন করলো, ওকে, পদচাকতিকে অপর পাশে স্থাপন করলো। তাহলে এখানে আরেকটা লুপ তৈরি হলো, এখানে কয়টা লুপ তৈরি হলো, আরেকটা লুপ তৈরি হলো, তার মানে এই জায়গায় আরেকটা লুপ হলো লুপ নাম্বার 2। এই জন্যই বলা হয় লুপ হয় কয়টা, 2টি। এভাবে যখন সে আস্তে করে আঁকড়ে ধরে এবং ওপাশে পদচাকতিকে স্থাপন করে, তারপরে তার ফাইনাল কাজ কি, ফাইনাল কাজ হচ্ছে সুন্দর করে আবার তার নিজের জায়গায় দাঁড়িয়ে যাওয়া, এই যে এভাবে পদচাকতির উপর ভর করে কর্ষিকা দিয়ে দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাইড্রার সমারসল্টিং প্রক্রিয়া। তাহলে ফার্স্টে কি হলো, হাইড্রা বেঁকে গেল, বেঁকে যে এক পাশে সংকোচন এক পাশে পেশী আবরণী কোষ প্রসারণ করলো, কর্ষিকা দিয়ে ভিত্তিতলকে আঁকড়ে ধরলো, একটা লুপ তৈরি হলো। পদচাকতিকে মাটি থেকে ছড়িয়ে মানে ছেড়ে দিয়ে সে কর্ষিকার উপর সম্পূর্ণ ভর দিয়ে পদচাকতি আকাশের দিকে আর ভিত্তিতলকে কর্ষিকার উপর ভর করে দাঁড়িয়ে গেল, যেদিকে যাচ্ছে এবার কি করলো, পদচাকতিকে ওইদিকে ঘুরিয়ে এখানে আবার একটা বেন্ট বা একটা কি করলো, দ্বিতীয় লুপ তৈরি করলো, 2 নম্বর লুপ, তারপরে পদচাকতির উপর দাঁড়িয়ে গেল। অর্থাৎ এটাকেই বলা হয় ডিগবাজি। আমরা যে এরকম করে ছোটবেলায় যে এইভাবে যে ডিগবাজি দিছি না, এই ডিগবাজি প্রক্রিয়া, কথা বুঝতে পারছো, যে আমরা যখন ছোটবেলায় এরকম করে যে এভাবে ডিগবাজি দিই না, দিব না, ঠিক আছে, দিতে গেলে এই বোর্ড টোড ভেঙে যেতে পারে। তো এই যে ডিগবাজিটা দিই সে ডিগবাজি, অর্থাৎ এটা যদি ধরো মনে করো এই বুড়ো আঙ্গুলটা হচ্ছে পদচাকতি, এটা হচ্ছে তোমার মনে করো কি বলা হয় কর্ষিকায় যেভাবে থাকলো, থেকে কর্ষিকার উপর ভর করে পদচাকতিকে পুরোপুরি বাঁকায়ে এর উপর যে সোজা করে স্থাপন করবে। অর্থাৎ এখানে লুপ হবে 2টা এবং খুবই অত্যন্ত দ্রুত চলন, শিকার এবং আত্মরক্ষার ক্ষেত্রে এরা সাহায্য করে, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের লুপিং সমারসল্টিং। এবং এই দেখো লুপিং সমারসল্টিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো হাইড্রার এটা বিশেষ চলন পদ্ধতি, সমারসল্টিং হাইড্রার সাধারণ চলন পদ্ধতি। কেন বিশেষ কেন সাধারণ বুঝতে পেরেছো, এটা ধীর গতি ওটা দ্রুত গতি। হ্যাঁ, লুপিং এর ক্ষেত্রে পদচাকতি পুরোপুরি মাটি থেকে উপরে উঠে না, মানে হালকা উঠে মুখের কাছে নিয়ে আসে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে পদচাকতি একেবারে মাটি থেকে উপরে উঠিয়ে আকাশের দিকে নিয়ে যায়। এই পদ্ধতিতে হাইড্রা কর্ষিকার উপর ভর করে পুরোপুরি দাঁড়ায় না, কিন্তু সমারসল্টিং এর উপর কর্ষিকার উপর এভাবে পুরোপুরি দাঁড়িয়ে যায়। কর্ষিকা সর্বপথ গতিপথের দিকে থাকে, আর এটার ক্ষেত্রে একবার কর্ষিকা, যেমন দেখো সমারসল্টিং এর ক্ষেত্রে একবার কর্ষিকা গতিপথের দিকে, একবার পদচাকতি গতিপথের দিকে থাকে, ঠিক আছে, এটার কথাই বলেছে। এই পদ্ধতিতে একবার চলতে একটি মাত্র লুপ তৈরি হয়, আর ওই পদ্ধতিতে 2বার লুপ তৈরি করা লাগে। সেকেন্ড পদ্ধতি দেখো, এই পদ্ধতিতে হাইড্রা যদি 20 মিলিমিটার হয়, অর্থাৎ লুপিং এর ক্ষেত্রে 20 মিলিমিটার হলে লুপিং এর মাধ্যমে সে 10 মিলিমিটার অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে হাইড্রা যদি 20 মিলিমিটার দৈর্ঘ্যের হয় তাহলে দ্বিগুণ দূরত্ব, অর্থাৎ 40 মিলিমিটার পথ অতিক্রম করে, ঠিক আছে। এটা দীর্ঘ পথ, এটা হচ্ছে দ্রুত গতির পথ। এবার আসো চলনের অন্যান্য পদ্ধতি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। যেমন হচ্ছে প্রথমে আসো গ্লাইডিং নিয়ে কথা বলছে। গ্লাইডিং এর আরেকটা নাম হচ্ছে অ্যামিবয়েড চলন। এটাকে কি বলা হয়, অ্যামিবয়েড চলন পদ্ধতি। অ্যামিবয়েড চলনটা কি, একটা হাইড্রার, এটা ধরো হচ্ছে পদচাকতি, এটা হচ্ছে সে কর্ষিকা, ঠিক আছে। এই যে পদচাকতি আছে, এই পদচাকতি থেকে
কি করে, ছোট ছোট ক্ষণপথ বের করে, এরকম ছোট ছোট ক্ষণপথ বের করে, এই ক্ষণপথের মাধ্যমে অ্যামিবার মতো চলাচল করে, ক্ষণপথ বের করে কি করে, আস্তে আস্তে অ্যামিবার মতো চলাচল করে, এই জন্য এটাকে বলা হয় অ্যামিবয়েড চলন বা গ্লাইডিং চলন। 2 নাম্বার হচ্ছে ভাষা। ভাষাটা কেমন হয় চলো সেটাও দেখাই। ধরো এটা হচ্ছে হাইড্রার মুখছিদ্র, এটা হচ্ছে পদচাকতি, এটা হচ্ছে কোর্সিকা। খেয়াল করো, মনে করো এটা হচ্ছে পানির নিচে আছে সে, ঠিক আছে, পানির নিচে অবস্থান করতেছে। ওকে, এখন এই যে পদচাকতি, পদচাকতিতে একটা বাবল বা বুদবুদ তৈরি করবে, এই যে বুদবুদ গ্যাস, তার মানে বুদবুদ গ্যাস কোথায় তৈরি হয়, যে এটা হচ্ছে বুদবুদ গ্যাস, ঠিক আছে, বুদবুদ গ্যাস, বুদবুদ গ্যাস। এই যে বুদবুদ গ্যাস তৈরি করলো, এই বুদবুদ গ্যাসের কারণে হাইড্রা আস্তে আস্তে কি হয়, এই বুদবুদ গ্যাসের কারণে হাইড্রা পানি থেকে উপরের দিকে উঠতে থাকে। এই যে দেখো, মনে করো এটা হচ্ছে হাইড্রা, হাইড্রা কি করলো, বুদবুদ গ্যাস তৈরি করে পানি থেকে উপরে উঠতে থাকলো, উঠে তারপরে এভাবে আস্তে করে পানির মধ্যে এভাবে ভেসে যায়, এটাকে বলা হয় ভাষা চলন। 3 নাম্বার হচ্ছে সাঁতার। যখন হাইড্রা মনে করো, এটা হচ্ছে মনে করো ভিত্তিতল, এই বাম হাতটা ভিত্তিতল, আর এটা মনে করো হাইড্রা, কোন এটা হচ্ছে হাইড্রা পদচাকতি, এটা বুদবুদ গ্যাস করে এভাবে ভাসলো। ভাসার পরে যদি হাইড্রার কোর্সিকাগুলোকে, যে আঙ্গুলগুলো হচ্ছে কোর্সিকা, এই কোর্সিকাগুলোকে আন্দোলিত করে, তাহলে কি সামনে সাঁতার কাটবে। হাঁটার ক্ষেত্রে কি হয় খেয়াল করো, হাঁটার ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে ভিত্তিতল, সে কি করবে, জাস্ট হাইড্রা কোর্সিকার উপর ভর করে দাঁড়াবে, এই যে কোর্সিকার উপর ভর করে দাঁড়াবে, কোর্সিকাকে পায়ের মতো ইউজ করবে, তারপরে এইভাবে সুন্দর করে ক্যাট ওয়াক করতে করতে সামনের দিকে এগোবে। সংকোচন প্রসারণে কি হয় দেখো, সংকোচন প্রসারণে মনে করো, ধরো এটা একটা ডাল, ঠিক আছে, ধরো এটা একটা ডাল, মনে করো এটা একটা ডাল, এবার কি করে হাইড্রা কোর্সিকা দিয়ে, যে কোর্সিকা দিয়ে এই ডালটাকে ধরে, যে কোর্সিকা দিয়ে এই ডালটাকে ধরে, ধরে মনে করো এই ডালটাকে কোর্সিকা দিয়ে ধরলো, ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করে। মনে করো তোমাদেরকে যদি এখান থেকে দেখাই, খেয়াল করো, ধরো এটা ডাল, এটা হচ্ছে হাইড্রার কোর্সিকা আঙ্গুলগুলো সেইভাবে ধরলো, ধরে পদচাকতি থেকে আরেক জায়গায় স্থাপন করে তারপর আস্তে করে ছেড়ে দিবে। ওই যে আমরা ক্রলিং করি না, এরকম করে ধরে এইভাবে লাফ দিই, বিষয়টা হচ্ছে এরকম। মানে দেহের সংকোচন প্রসারণের ক্ষেত্রে হাইড্রা ডাল ধরবে, ধরলো, ধরে পদচাকতিকে এক জায়গায় স্থাপন করলো, মনে করো এখানে ছিল, এখান থেকে এভাবে ধরে স্থাপন করলো, করার পরে এটা ছেড়ে দিবে। আর ডুবাটা কি, ডুবাটা খুবই ইন্টারেস্টিং। ডুবাটা হচ্ছে দেখো, ডুবাটা হচ্ছে এই যে ভাষার সাথে তুলনা করে, ধরো একটা হাইড্রার, এটা হচ্ছে পদচাকতি, এটা হচ্ছে কোর্সিকা, সে কি করলো, আস্তে আস্তে এই যে বাবল বা বুদবুদ গ্যাস আছে না, এই বুদবুদ গ্যাসের মাধ্যমে, এই বাবল বা বুদবুদ গ্যাস, ঠিক আছে, এই যে বুদবুদ গ্যাস, এই বুদবুদ গ্যাসের মাধ্যমে সে উপরে উঠতে চাচ্ছে। সামহাও এই বুদবুদ গ্যাস তো ফেটে যেতে পারে, যখন এই হাইড্রার এই বুদবুদ গ্যাস ফেটে যায়, তখন আস্তে করে হাইড্রা কি করে, নিচের দিকে পড়ে যেতে পারে, দেহের ভারের কারণে নিচের দিকে পড়তে পারে। মনে করো এটা হাইড্রা উপরের থেকে উঠতেছে, যেরকম উঠতেছে, বুদবুদ গ্যাসটা ফেটে গেল তার নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগে, তাহলে কি হবে, হাইড্রাটা আস্তে আস্তে পড়ে যাবে না, এই যে নিচের দিকে পড়ে যাবে না। মানে একটা জিনিস নিচে পানির থেকে উপরে উঠতেছে বাতাস বা বাবলের কারণে, বুদবুদ গ্যাসের কারণে, কিন্তু বুদবুদ গ্যাস মাঝপথে ফেটে গেছে, তাহলে হাইড্রা কি তার দেহের ওজনের কারণে নিচের দিকে পড়বে না। তাহলে এক স্থান থেকে মনে করো এই জায়গায় বুদবুদ গ্যাস থেকে তৈরি হলো, তারপর আস্তে করে আরেক জায়গায় যে বুদবুদ গ্যাস ফেটে যাওয়ার কারণে পড়ে গেল, এটাকে বলা হয় ডুবা। এটা একটা স্পেশাল চলন পদ্ধতি। এগুলো মেইনলি এমসিকিউ এর জন্য আসে, তোমার এমসিকিউ হিসেবে আসবে অ্যামিবার চলন বলা হয় কোন চলনকে, কোন চলনে বুদবুদ গ্যাস তৈরি হয়, সব চলনে হয়, স্পেশালি আসলে ভাষার কারণে হয়। তারপরে যে নামগুলো আছে, গ্লাইডিং, ভাষা, সাঁতার, সংকোচন প্রসারণ, হাঁটা, ডুবা, এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ অন্য একটা চলন পদ্ধতি দিয়ে দিতে পারে, যে চলন পদ্ধতি কি করতে পারে, তোমার কি করতে পারে বলো তো, তোমার হচ্ছে চলন পদ্ধতি অন্য নাম দিয়ে দিতে পারে, তাই না। সংকোচন প্রসারণ আরেকটা পদ্ধতি আছে, সংকোচন প্রসারণ মূলত সাপের মতো, ধরো এটা তো ক্রলিং গেলই, আরেকটা পদ্ধতি আছে, ধরো সাপের মতো পানির মধ্যে ভাসমান অবস্থায় যখন থাকবে, ডুবা বা ভাসা অবস্থায় যখন থাকবে, দেহে সংকুচিত প্রসারিত করে সাপের মতো সামনে পিছনে চলাচল করতে থাকবে। কথা কি বুঝতে পারছো? তো এই চলন পদ্ধতিগুলো মনে রাখবা, এরই মাধ্যমে আমাদের হাইড্রার ক্লাস শেষ। এখন আমরা চলো এমসিকিউ সলভ করবো, অর্থাৎ আমাদের যে বোর্ডের এমসিকিউ, তারপরে হচ্ছে যে আমাদের ইয়ার এমসিকিউ গুলো আছে, ঠিক আছে, সেগুলো আমরা এখন সলভ করব। ওকে, প্রথমে আসো বোর্ডের এমসিকিউ দেখি, আজকের টপিকগুলো থেকে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন তোমাদের এখানে চলে আসছে। যেমন প্রথম প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্ন, হাইড্রায় অন্তঃকোষীয় পরিপাক ঘটে। প্রথম প্রশ্ন কি বলছে, হাইড্রায় অন্তঃকোষীয় পরিপাক ঘটে, কোথায় ঘটে, ফ্লাজেলা কোষে, ঘনপথযুক্ত কোষে, এনজাইম ক্ষরণকারী কোষে, মিউকাস ক্ষরণকারী কোষে। মানে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক মূলত কোথায় হবে। দেখো রাজশাহী বোর্ড 2023 এ প্রশ্ন বলছে ফ্লাজেলা কোষ, ঘনপদীয় কোষ, এনজাইম ক্ষরণকারী কোষ, মিউকাস কোষ। এই যে অন্তঃকোষীয় পরিপাক কোষ, এটা মূলত ফ্লাজেলা কোষ। আমরা দেখেছিলাম একটু আগে যে ফ্লাজেলা কোষের মধ্যে পরিপাকটা হয়।
তারপর আসে যশোর 23 প্রশ্ন, প্রাণীর টিস্যু রসে কোন উপাদানটি থাকলে হাইড্রা তাকে শিকার করে, মানে কোন পদার্থটা থাকার কারণে হাইড্রা ওই প্রাণীকে শিকার বস্তু হিসাবে গ্রহণ করে। যে উপাদানের কথা জিজ্ঞেস করছে আমরা সবাই জানি গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন থাকলে যে কোনো প্রাণীকে সে শিকার করবে। হাইড্রার দ্রুত গতি চলন কি? সিলেট বোর্ড 2023 প্রশ্ন। হাইড্রার দ্রুত গতি চলন, দ্রুত গতি যেহেতু বলছে তার মানে এটা কি হবে? সমারসল্টিং। সমারসল্টিং হচ্ছে সবচেয়ে দ্রুত গতির চলন। তারপরে বলছে ময়মনসিংহ বোর্ড 23 কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? লতে লম্বা, লতে লুপিং, লুপিং বা হামাগুড়ি। তারপরে আসো যশোর বোর্ড 2022 প্রশ্ন, হাইড্রার দেহের ভর কোর্শিকার উপর স্থাপন করে কোর্শিকাকে পায়ের মতো ব্যবহার করলে সেই চলনকে কি বলা হয়? মানে পুরা কোর্শিকার উপর ব্যবহার করে কোর্শিকাকে পায়ের মতো ব্যবহার করে, তার মানে সেটাকে আমরা কি বলি? একটু আগে দেখলাম হাঁটা চলন। যশোর বোর্ড 2022 প্রশ্ন। হাইড্রার কোন ধরনের চলনকে জোকা চলন বলে? সিলেট বোর্ড 2022 প্রশ্ন। জোকা চলন যেহেতু বলছে তার মানে এটার অ্যান্সার কি হবে? লুপিং চলন পদ্ধতি। তারপরে দেখো দিনাজপুর বোর্ড 22 প্রশ্ন, হাইড্রার আবার সেম প্রশ্ন, হাইড্রার লম্বা দূরত্ব, তার মানে এই দূরত্ব নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তাই না? লম্বা দূরত্ব, লতে লম্বা, লতে লুপিং। শেষ বোর্ডের প্রশ্ন এখান থেকে বেশিরভাগই চলন থেকে আসছে, তাহলে বুঝতে পারতেছো খাদ্য পরিপাক থেকেও তেমন কোনো কিছু আসে না। এবার চলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো ডিসিজ 1998 আসছে যে হাইড্রার দেহ গহ্বরকে, কোন দেহ গহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়? সেটা মানে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা দেহ গহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার বলা হয়? কারণ এটি রেচনে সহায়তা করে, এটি পৌষ্টিকতন্ত্র সংবহনতন্ত্র, এটি শুধুমাত্র সংবহনতন্ত্র, এটি কোনটি নয়, এটি পৌষ্টিকতন্ত্র এবং সংবহনতন্ত্র হিসাবে কাজ করে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এমসি 90-97 প্রশ্ন আসছে, পরিপাক ও পরিবহন কাজ দুটি সম্পন্ন করে কোনটি? মানে পরিপাকও করবে পরিবহনও করবে, কে করবে? সিলেন্টারন করবে, দুইজনই করবে, কারণ সিলম পরিপাক করে না, পরিবহন করে। বাকিবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 8-9 প্রশ্ন, বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাক কোন প্রাণী করে থাকে? মানে একমাত্র হাইড্রাই বহিঃকোষীয় অন্তঃকোষীয় খাদ্য পরিপাকটা করে। তারপরে প্রশ্ন আসো মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19-20 প্রশ্ন, হাইড্রা দ্রুত চলন পদ্ধতি, এগুলো বোর্ডে প্রচুর আসছে, দেখছো 19-20 ওই প্রশ্ন আসছে। সবচেয়ে দ্রুত চলন পদ্ধতি কি হবে? সমারসল্টিং। মূলত ভার্সিটি এবং বোর্ডের প্রশ্নগুলো না সবসময় কাছাকাছি হয়, এই জন্য বলবো যে যদি তুমি বোর্ডের প্রশ্ন মানে তুমি যদি এইচএসসি পরীক্ষা হও এখন থেকে বায়োলজির অ্যাডমিশন প্রশ্নগুলো সলভ করো, এতে কি হবে? তোমার অ্যাডমিশন প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হবে। এই ক্লাসের মাধ্যমে তো তোমার আইডিয়া হচ্ছেই যে কতটা কাছাকাছি প্রশ্ন, দেখতে পারছো? এই জন্য এইভাবে একসাথে পড়বা, দেখবা বায়োলজি একাডেমিক থাকা অবস্থায় অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারতেছো। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয় 15 সেম প্রশ্ন, দেখো দ্রুত চলন প্রক্রিয়া মৌলানা ভাসানীতে আসছিল, এখানেও আসছে, এটার নাম কি হবে? হামাগুড়ি চলন, তাই না? হামাগুড়িকে দ্রুত চলন প্রক্রিয়া বলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 11 প্রশ্ন, হাইড্রার চলনে গ্লাইডিং এর অপর নাম কি? এই যে গ্লাইডিং এর অপর নাম কি হবে? অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন হচ্ছে গ্লাইডিং এর অপর নাম। ওকে ফাইন, আমরা লাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 12-13। তার মানে বুঝতে পারতেছি আজকের টপিক থেকে খুবই সিলেক্টিভ প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছে। কোন প্রাণীতে সমারসল্টিং দেখা যায়? এটা তো সহজ প্রশ্ন, হাইড্রায় সমারসল্টিং দেখতে পাওয়া যায়। তো সো লেটস সি দ্য মেডিকেল কোশ্চেন, দেখে আমাদের মেডিকেল কোশ্চেন গুলো কেমন আছে। মেডিকেল কোশ্চেন প্রথমে বলছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষ নয় কোনটি? আগেই বলেছিলাম এই যে নিডোসাইট প্লাস হচ্ছে জনন কোষ, এটা আগের ক্লাসের প্রশ্ন, তাও এখানে চলে আসছে। আগের ক্লাসে আমরা এই জিনিস নিয়ে বলেছিলাম যে নিডোসাইট আর জনন কোষ এই দুটা কোষ মূলত হাইড্রার অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় না। ওকে, হাইড্রার দেহে সংরক্ষিত কোষ মানে রিজার্ভ সেল বলা হয়, সেম আগের ক্লাসের প্রশ্ন, এটা ইন্টারস্টিশিয়াল কোষকে বলা হয় থাকে রিজার্ভ সেল বা সংরক্ষিত কোষ। ওকে ফাইন, এটা নিয়ে বেশি কথা বলবো না। এবার দেখো হাইড্রার এপিডার্মিসের কোন কোষগুলো পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে সাহায্য করে? মূলত এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আমার মনে হয় সম্ভবত টাইপের আগের কোশ্চেনগুলো এখানে একটু স্পেশাল ভাবে আসলে দিয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, এইখান থেকে দেখো এই প্রশ্নটা দেখো, এটা দেখি এখান থেকে, এখান থেকে মনে হয় সব প্রশ্ন এগুলো একটু হয়তো মিক্স করে ফেলছে। যাই হোক, পরিপাক এবং সংবহনের কাজ দুটি সম্পাদন করে, একটু আগে আমরা দেখলাম বোর্ডে এই প্রশ্নটা আসছিল বা বিশ্ববিদ্যালয় যে পরিপাক এবং সংবহন করে কে? দেখো এটা এমবিবিএস 90-91 আসছে, সেই প্রশ্নটা ঘুরে ফিরে সম্ভবত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে দিয়েছে, 11-12 সেশনের কোনো একটা প্রশ্ন হবে, তাই না? তারপরে প্রশ্ন দেখো হাইড্রার খাদ্য নয় কোনটি, মানে কোনটাই খাবার হিসাবে গ্রহণ করে না? সাইক্লপস, ডেফিনিয়া, খন্ডায়িত প্রাণী, ছোট ঘাস। ঘাস তো সে খাবে না, কারণ সে কি মাংসাশী, শাকাশী না বা সর্বভুগ না। নেক্সট প্রশ্ন দেখো এমবিবিএস 16-17 প্রশ্ন, দ্রুত চলার জন্য, দ্রুত দেখছো তাহলে এটা বোর্ডেও আসছে বিশ্ববিদ্যালয়ে আসছে, দ্রুত চলনের জন্য কোন চলন পদ্ধতি ব্যবহার করে? সমারসল্টিং। অবশ্যই এমবিবিএস 16-17 প্রশ্ন, তার মানে এই প্রশ্নগুলো এই টপিক থেকে ঘুরে ফিরে আসতেছে। মেডিকেলের লাস্ট প্রশ্ন, কোনটি হাইড্রা চলন নয়? 13-14 প্রশ্ন, লুপিং, গ্লাইডিং, ড্রপিং, ক্রলিং। এই যে ড্রপিং, আগে একটা কথা বলে রাখি, তোমরা এখানে প্রশ্ন করতে পারবে ক্রলিংও তো নাই, ক্রলিংও তো আমরা কোথায় দেখিনি, কিন্তু আছে দেখবা আমরা যে চলনগুলো পড়েছি হাঁটা, চলা, সাঁতার, এগুলো পাশে ইংলিশ নাম দেওয়া আছে।
তো আগের বইগুলোতে ক্রলিং নিয়ে আলাদাভাবে লেখা ছিল, কিন্তু ড্রপিং বা ড্রপিং নামে কোনো চলন পদ্ধতি ছিল না। ক্রলিং পদ্ধতি দেখতে পারবা, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা দেখি সৃজনশীল ক খ। আমাদের সৃজনশীল ক খ এর কি কি ধরনের প্রশ্ন এখান থেকে এসেছে। চলো প্রথম দেখো প্রশ্নটা, জ্ঞানমূলক, খুবই একটা প্রশ্নই এসেছে, চলন কি? যে পদ্ধতির মাধ্যমে দেহের অংশ এক স্থান থেকে অন্য স্থানে স্থাপিত হয়। অনুধাবন প্রশ্ন, অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বুঝো? কোষের ভিতরে খাদ্য পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। সিলেট বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। হাইড্রা সিলেন্ট্রনকে পরিপাক এবং পরিবহন গহ্বর বলা হয় কেন? এটা কিন্তু ইনডাইরেক্টলি কোশ্চেন। তোমাদেরকে একটু আগে বলছিলাম যে হাইড্রা সিলেন্ট্রনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, সেই প্রশ্নটাকেই জাস্ট ভেঙে বলছে পরিপাক এবং পরিবহন কেন বলা হয়। সিলেন্ট্রন বলতে কি বুঝো? সেম প্রশ্নই, এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম অ্যান্সার। তারপরে সিলম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য, সেম প্রশ্ন। তারপরে মনে করো সিলম সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য লেখো। দেখো ঢাকা বোর্ড 23-এর, এই যে ঢাকা বোর্ড 23, 24-এ তো পরীক্ষা হয় না, 23-এর প্রশ্ন এটা। ডিগবাজি চলন বলতে কি বুঝো? এই যে ডিগবাজি বা সমারসল্টিং চলনটা নিয়ে হালকা ব্যাখ্যা করতে বলছে, ঢাকা বোর্ড 22-এ। হাইড্রা সিলেন্ট্রনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়? দিনাজপুর বোর্ড 19। দেখছো, এই হাইড্রা সিলেন্ট্রনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়? দিনাজপুর বোর্ড 19-এ আসছে। তারপরে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড 23-এ আসছে। তারপরে রাজশাহী বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 16। একই প্রশ্নের একই উত্তর, এগুলো দিতে হবে। লুপিং চলন পদ্ধতি বলতে কি বুঝো? রাজশাহী বোর্ড 16-তে আসছে, লুপিং নিয়ে ব্যাখ্যা করতে বলছে। গ ঘতে দেখি, গ ঘতে আমাদের কি কি প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। লুপিং চলন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো। ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 22, সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 19, বরিশাল বোর্ড 19, 17, যশোর বোর্ড 17। যত 15-16 সাল পর্যন্ত আমরা মানে আমি এটা ঘাটাঘাটি করি, যতবার যত বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু ঘাটাঘাটি করে তোমাদের এখানে নিয়ে আসছি। সমারসল্টিং এর প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো। এটাও দেখো, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 22, সিলেট বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 19, বরিশাল বোর্ড 19, 17, যশোর বোর্ড 17-তে আসছে। হাইড্রার আন্তঃকোষীয় বহিঃকোষীয় খাদ্য পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। এটাও দেখো, রাজশাহী বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, সিলেট বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 19, বরিশাল বোর্ড 19 আসছে। এবং সিলেন্ট্রনের ভূমিকা লেখো, মানে সিলেন্ট্রন সম্পর্কে লেখো। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 এবং ময়মনসিংহ বোর্ড 23 আসছে। প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো এগুলো ব্যাখ্যা করছেন, একটু আগে ছবি আকারে দেখাইছেন কেমনে আঁকতে হবে, কি করতে হবে, কিন্তু কিভাবে লিখবো? আপনি যেগুলো বলেছেন আপনার পড়ার তো বুঝলাম, কিন্তু আপনার মতো করে যদি একটা নোট পেতাম, তাহলে ওই নোটের জন্য কি করতে হবে? আমাকে নক দিতে হবে অথবা বায়োবি গ্রুপে যুক্ত হবে। আমাকে নক দিলেও বায়োবি গ্রুপে যুক্ত হবে, ওইখানে এটা নোট আছে, এগুলো সব অ্যান্সার কিভাবে লিখতে হবে সুন্দর করে নোট করে দেওয়া আছে। সো ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন ইউর চেস্ট। সো আজকের মাধ্যমে আমরা হাইড্রার 2/3 শেষ করলাম। তার মানে বোঝা যাচ্ছে আর 1/3 যে ক্লাসটা আছে ওটার জন্য একটা পর্ব কিংবা আরো 2টা পর্বের মাধ্যমে আমরা হাইড্রা শেষ করে দিব। এরপর আবার নতুন কোনো চ্যাপ্টার ধরবো। তো বারবার একই কথাই বলবো, পুরা যেই অধ্যায়ের প্লেলিস্ট তোমাদেরকে বানানো হচ্ছে সেই অধ্যায় করার আগে সিরিয়াল মেনটেন করে করবা। তুমি আজকে 2 করতেছো, 1 যদি না করো তাহলে 2 এর অনেক পড়া বুঝবে না। আজকে 2 না করে যদি তুমি 3 এর পর্বেতে হঠাৎ করে ঢুকে যাও তাহলে 3 বুঝবে না। প্রত্যেকটা টপিকের সাথে একটা টপিকের একটা রিলেশন আছে, সেই রিলেশন মেইনটেইন করে পড়াশোনা করো। দেখবা প্রত্যেকটা প্লেলিস্টের ক্লাস তোমার জন্য খুবই ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী হাইড্রার ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।